সেক্ষেত্রে আমার কোশ্চেনের অ্যান্সারটাকে আমি ওই সেন্ট্রাল আইডিয়াতে যত বড় কোশ্চেনটা ছিল মানে অ্যান্সারটা হ্যাঁ, ওটা কি পুরা লিখবো না শুধু থিমের অংশটা শুধু লিখবো? পুরোটাই, পুরাটাই? সম্পূর্ণটাই, জি। উত্তর একটাই, জাস্ট একটাতে পয়েন্ট হবে, একটাতে পয়েন্ট হবে না, এতটুকুই পার্থক্য। কিন্তু ভাইয়া ভিতরে যে আমরা একটা পয়েন্টে দিলাম দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম, ওখানে ওইটাই তো অ্যান্সার হওয়া উচিত ছিল না? ওইটুকু অ্যান্সার একটা ব্রড কোশ্চেনে হবে? বিষয়টা হচ্ছে আপনাকে শুরুর দিকে যে কথাগুলো আপনি বলছেন সেটা হচ্ছে এই কবিতাতে কি কি আছে, এটার অ্যাবাউট, এটার ব্যাকগ্রাউন্ড, এরপর আপনি হচ্ছে সেন্ট্রাল আইডিয়া বলতেছেন। অর্থাৎ আপনি সেন্ট্রাল আইডিয়াটা বা মূল থিমটা এটা আপনি নির্দিষ্ট করে আরও আলাদা জায়গায় দিলেন। আপনি অ্যাবাউট দ্য পোয়েমের ওখানেও থিমটা ব্যবহার করছেন বা সেন্ট্রাল আইডিয়াটা ফুটে উঠছে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েমও ফুটে উঠছে। আবার সেন্ট্রাল আইডিয়া যেটা আলাদা করে দেওয়া আছে সেখানে মূল বিষয়বস্তুটা আলাদা করে আবার ফুটাই তুলছে। বিষয়টা এরকম। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কবিতার বিভিন্ন লাইন এখানে দিয়ে এক্সপ্লেন করা আছে। জি। কবিতার লাইনগুলো তো ভাইয়া এভাবে এতগুলো মুখস্থ করবো কিভাবে, বা মনে রাখবো কিভাবে? কথা হচ্ছে যদি একটা ব্রড কোশ্চেনে মিনিমাম 3টা কোটেশন আপনি ব্যবহার না করেন তাহলে পোয়েট্রিতে পাশ করতে পারবেন না বা ভালো মার্ক পাবেন না। পাশ করলেও সি বা ডি নিয়ে পাশ করতে হবে। হাজার হাজার মানুষ এই পোয়েট্রিতে ফেল করার একটাই কারণ, তারা হচ্ছে কোটেশন ব্যবহার করে না। আপনি আপনার জীবনে যতদিন পোয়েট্রি পড়বেন, যতদিন পোয়েট্রি পরীক্ষা দিবেন, আপনাকে ধরে নিতে হবে একটা ব্রড কোশ্চেনে মিনিমাম 3টা, সর্বোচ্চ 5টা থেকে 6টা আপনাকে কোটেশন ইউজ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এখানে তো 1 লাইন 2 লাইনের দেখছেন, সেকেন্ড ইয়ারে উঠে আপনাকে 5-6 লাইনের বা 2-4 লাইনের লিখতে হবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে, থার্ড ইয়ারে বিশেষ করে প্যারাডাইস লস্ট আমরা যেটা পড়বো থার্ড ইয়ারে, এক এক একটা কোটেশনের লাইন হচ্ছে 8টা 10টা। তো এরকম 7-8 জায়গায় কোটেশন ব্যবহার করতে হবে। ফোর্থ ইয়ারে পোয়েট্রি বই আছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পোয়েট্রি 3টা করে বই আছে। 3টাতেই মিনিমাম আপনার হচ্ছে যেমন থার্ড ইয়ারে হচ্ছে বিশেষ করে 2টা পোয়েট্রি উল্লেখযোগ্য, ভিক্টোরিয়ান পোয়েট্রি আর 16th-17th সেঞ্চুরি পোয়েট্রি। 2টা মিলে প্রায় 35টা কবিতা আছে। আপনার 35টা কবিতা থেকে মিনিমাম 3টা করে কোটেশন মুখস্থ করতে হবে। এখন চিন্তা করেন, তাহলে পড়াশোনা করতে হলে আপনাকে পড়তে হবে, না হলে রেজাল্ট ভালো হবে না। আপনি হয়তো টেনে টেনে পাস করতে পারেন, বাট রেজাল্ট ভালো হবে না। পোয়েট্রিতে ভালো করার প্রথম শর্তই হচ্ছে কোটেশন লিখতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এত কিছু কি লিখতে পারবো ভাইয়া? কিন্তু ভয় লাগতেছে। আপনি এখন এই যে কালকে ক্লাস করছিলেন, হ্যাঁ। ক্লাস করার পরে আজকে আপনি হোমওয়ার্ক করছেন? হ্যাঁ, হোমওয়ার্ক করছি, জমাও দিছি, কিন্তু আপনি চেক করেন নাই হয়তো। না, আমি আজকে অনলাইনে যাওয়ার সময় পাইনি। আমি তো বললাম আমি সব হোমওয়ার্ক 10 তারিখের দিকে হচ্ছে চেক করব। আর একটা কথা হচ্ছে, আপনি যে হোমওয়ার্ক পোস্ট করছেন, এখন এই প্রশ্নগুলো যদি আমি আপনাকে না দেখে লিখতে দেই, আপনি লিখতে পারবেন? না ভাইয়া, আর একটু করতে হবে। তাহলে তো লাভ হইলো না। আপনার লেখার অর্থ হচ্ছে আপনি নিজে থেকে এরপর লিখতে পারবেন। এই অবস্থায় যখন আপনি যাবেন তখন আপনি পড়া ছেড়ে উঠবেন। এর আগে পর্যন্ত আপনার পড়া থেকে ওঠার কোনো সুযোগ নেই। আমি বলি শুনেন, আপনাদের ভাইয়া। পরীক্ষার আর 5 মাসের মতো সময় পাবেন। 5 মাসে হচ্ছে আপনাদের 150টা দিন। এই 150টা দিনের উপর আপনার নির্ভর করবে আপনার রেজাল্টটা। এখন আমি বলি যে আসলে ভাইয়া অন্যান্য ডিপার্টমেন্টে কি এত পড়তে হয়? আসলে বিষয় হচ্ছে যদি আপনি ইংলিশ নিয়ে পড়তে চান তাহলে আপনাকে ভালো মতো পড়তে হবে। আর ইংলিশ সাবজেক্টটা অনেকটা হচ্ছে আমাদের ক্লাস 10 বা মেট্রিক পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার মতো। আপনি অনার্সে এসে ওই যে আমাদের ছোট থেকে শেখানো হয় না, স্কুলে প্রেম করার দরকার নেই, এত ঘুরে বেড়ানোর দরকার নেই, কলেজে গিয়ে সুযোগ পাওয়া। কলেজে আসে তখন দেখেন যে পড়াশোনার অবস্থা আরও খারাপ। তো ক্যাম্পাস লাইফে যান তখন আরও প্রেম করার বেশি করে সুযোগ থাকবে। তো বিষয়গুলো হচ্ছে আপনাকে উপরের দিকে পাঠানো হয় একটা আশা দিয়ে, সেই আশা আর থাকে না। তো আপনি যত উপরে উঠবেন তত পড়াশোনা বাড়বে, পড়াশোনা কখনোই কমবে না। আপনি অনার্স শেষ করবেন, মাস্টার্সে দেখবেন, মাস্টার্সে যাবেন, পুরো অনার্সের বেসিকটা আপনার লাগবে। মাস্টার্স শেষ করে আপনি চাকরির পরীক্ষায় যাবেন, পুরো বিশ্বকে আপনাকে জানতে হবে। বুঝতে পারছেন? তাইলে আপনি টিকে থাকতে পারবেন, না হলে আপনাকে ঝরে পড়ে যেতে হবে। তো এই জন্য আমি আপনাদের একদিন বলেছিলাম যে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমার ডিপার্টমেন্টে, তখন স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম 250 জন। কতজন? 250 জন। 250 জন। আমরা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম সব মিলে আরও 20 জন ইমপ্রুভ দিয়েছিল আগের, মানে আরও বেশি হবে। তো আমি যতদূর জেনেছি তাতে 270 জন। তো আমি এই 20 জনের হিসাব বাদ দিলাম, এগুলো বাদ দিলাম, 250 জনই ধরলাম।
এই 20 জন সহ কিন্তু 270 হয়, আমি তাও 250 জনই ধরলাম। এই 250 জন থেকে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম পরীক্ষা দিয়ে আমরা সেকেন্ড ইয়ারে উঠেছি 70 জন। কতজন? যে বাকিগুলো কি পড়াশোনা 70 জন। বাকিগুলো কি পড়াশোনা করে নাই, যে পাস করতে পারলো না? এখন পাস করার সিস্টেমটা কি? আপনাদের সাবজেক্ট হচ্ছে 6টা, 6টার মধ্যে 3টা পাস করলে সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন। অর্থাৎ এই যে 70 জন, এই 70 জনের মধ্যে 10 জন ছিল যারা ক্লিন পাস করছে 6টা সাবজেক্টেই। আর বাকি যে 60 জন আছে, এই 60 জনের 1টা 2টা 3টা পর্যন্ত সাবজেক্ট ফেল ছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এই যে 70 জন হইলো সেকেন্ড ইয়ারে আসলো, এই সেকেন্ড ইয়ার থেকে আমরা পরীক্ষা দিলাম এখানে 70 জন, আর পূর্বের বছরের কিছু স্টুডেন্ট ছিল 5 জনের মতো, যারা একেবারে নট প্রমোটেড হয়েছিল সেকেন্ড ইয়ারে, তারা পাস করতে পারেনি। তো তাদের মিলে 75 জন, আরো বেশ কিছু জন ইমপ্রুভ দিল। আচ্ছা 75 জনই ধরলাম, ইমপ্রুভটা তো আমাদের সাথে না, তো 75 জন ধরলাম। এই 75 জন থেকে আমরা থার্ড ইয়ারে উঠলাম হচ্ছে 56 জন। কতজন? 56 জন। 56 জন, বাকিরা নট প্রমোটেড। এরপর হচ্ছে এই 56 জন থেকে আমরা থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিলাম। থার্ড ইয়ারের ফাইনাল না, হ্যাঁ থার্ড ইয়ারের ফাইনাল দিলাম। থার্ড ইয়ারের ফাইনাল দিয়ে ফোর্থ ইয়ারে উঠলাম হচ্ছে আমরা 46 জন। কতজন? 40 জন। তারপরতে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে 46 জন 56 জন এরা কিন্তু ক্লিন পাস না। এদের মধ্যে দেখেন যে হাতে গোনা 15 জন 20 জন ক্লিন পাস, বাকিদের মধ্যে একটা দুইটা সাবজেক্ট ফেল থাকে। তারপর দেখেন এই 46 থেকে আমরা ফোর্থ ইয়ার পরীক্ষা দিলাম, একজন পূর্বের বছরে ছিল, অর্থাৎ আরো একজন যোগ হলো 47 জন। এই 47 জন পরীক্ষা দিয়ে আমরা ফাইনালি পাস করেছি 14 জন। কতজন? তাহলে 250 জন থেকে 4 বছর পর অনার্স সম্পন্ন করলো কয়জন একটা ডিপার্টমেন্ট থেকে? 14 জন। খুব সহজ, বলেন সহজ মনে হয়? হ্যাঁ, এখানে হতাশ হওয়ার কিছু নাই, আপনি যদি পড়াশোনা করেন তাহলে হবে। এখন এই যে স্টুডেন্টরা ঝরে পড়েছে, কেন ঝরে পড়েছে আমি কথা বলি এখানে কিছু। ঝরে পড়ার প্রথম কারণগুলোর দিকে সর্বপ্রথম হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়া, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়া। সারাদিন ঘুরে বেড়াবে, রাতে এসে মোবাইল চাপবে, মোবাইলে কথা বলবে, ঘুমাই যাবে। এইভাবে সারা বছর চলে যায়। পরীক্ষার আগে রাতে বা পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরে বলে, এই গ্রুপে বলে বেড়ায়, ওই গ্রুপে বলে ভাই একটু সাজেশন দেন না, আমি এতদিন কিছু করি নাই, মানে পারলে হাতে পায়ে ধরে, এরকম একটা অবস্থা। এই ধরনের কোয়ালিটির স্টুডেন্ট থাকে। দ্বিতীয় কিছু স্টুডেন্ট থাকে সারা বছরে মনে করেন যে হাতে গোনা 4-5 ঘন্টা বই পড়ছে, সারা বছর মিলে 365 দিনে যদি আপনি ঘন্টা হিসাব করেন বহুগুলো আসবে। কতগুলো আসবে? 3600 ঘন্টা আসবে। 3600 না বেশি আসবে, বেশি ভুলে গেছি, সায়েন্সের হিসাবগুলো না করে ভুলে গেছি। আপনার হচ্ছে দিনে 24 ঘন্টা আর হচ্ছে 30, সাথে আরো 30 গুণ হবে, 30 দিন, 30 দিন না সরি 12 হবে, 12 মাস, 12 মাস 30 দিন 24 ঘন্টা। এটা যদি গুণ করেন যতদিন আসবে, এটা থেকে হাতে গোনা 10 ঘন্টা পড়াশোনা করতে দিলাম। তা আপনার বিশ্বাস হয় এই স্টুডেন্টরা পাস করবে ইংলিশে পড়ে? ভাইয়া 8640 ঘন্টা। এরকমই কত জানি, হ্যাঁ 8640 ঘন্টা। তো আপনার কি মনে হয় এরা পাস করবে? ভাইয়া এর পিছনে আরো কিছু কারণ থাকতে পারে। আরো কারণ আছে তো, আরো মূল কারণগুলোই তো বলা হয়নি। নতুন নতুন কলেজ হচ্ছে ডিপার্টমেন্টে যায়, কেউ কেউ দারিদ্রতায় ভোগে, তাদের সম্ভব হয়ে ওঠে না প্রাইভেট কোচিং পড়া বা এটা ভুল লেগে কথা, থাকা, তখন এটা ভুল কথা। যারা দারিদ্রতায় থাকে তারাই ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড হয়, বুঝতে পারছেন? তারাই ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড হয়। যারা বাপের বিলাসিতায় চলে তারা এত ভালো রেজাল্ট করতে পারে না। জি দাদা, এটা ঠিক। যারা দারিদ্রতায় ভুগে ওরা বুঝে যে আমাকে পড়াশোনাটা করতে হবে, অন্তত সারাদিন গাধার খাটুনি খেটে রাতে এসে ঠিকই পড়াশোনাটা করে, তারা টাকার মর্মটাও বুঝে। আর আমার কিছু মানুষ আছে, কিছু স্টুডেন্ট আছে যারা কি করে, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে বেড়ায়, এর সাথে ঝগড়া লাগাই দেয়, ওর সাথে হচ্ছে মারামারি করে বেড়ায়,
সারাদিন মাস্তানি করে বেড়ায়। আরও তো একটা নতুন ভাব জুটেছে, অনার্সে ভর্তি হয়েছে, ইংলিশ সাবজেক্ট একটা ভাবেই আলাদা, ইংলিশ বলে কথা মানে মাটিতেই পা পড়ে না, এরকম অবস্থা হয়। তো এগুলো খুব সহজ বিষয় না। আপনি যদি, আমার কথা হচ্ছে, আপনি যদি রেগুলার ফার্স্ট ইয়ার থেকে যখন আপনি ভর্তি হয়েছেন, যখন ক্লাস শুরু হয়েছে, তখন থেকে যদি রেগুলার আপনারা কেউ দৈনিক 4 ঘন্টা করে পড়াশোনা করেন, তার রেজাল্ট 3.50 আপ থাকবে, গ্যারান্টি দেবো আমি। সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা যদি কেউ মনোযোগ দিয়ে, এখন আপনি 4 ঘন্টা আমি পড়তে বলছি, তাই বলে আপনি 4 ঘন্টা টেবিলে বই নিয়ে চুপ করে বসে থাকবেন তা হবে না, ফোন চাপবেন তা হবে না। 4 ঘন্টা মনোযোগ সহকারে পড়ার মতো পড়তে হবে, তাহলে আপনি উপরের দিকে উঠতে পারবেন। আপনারা নিজেরাই বলেন তো, এই যে একটা বছর গেছে, প্রতিদিন 4 ঘন্টা করে কয়জন পড়ছেন? একজন কেউ পাওয়া যাবে না, একজন কেউ যে রেগুলার 4 ঘন্টা করে পড়াশোনা করছেন। আছেন কেউ? বলেন, পুরস্কার দেবো আপনাদের। জি না ভাইয়া, আচ্ছা। এই জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় পিছায় থাকে। আর যারা ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলোতে পড়ে, তারা কি করে? সেখানে যারা ভর্তি হয় তারা বেশিরভাগরাই হচ্ছে গরিব ফ্যামিলি থেকেই ভর্তি হয়। হাতে গোনা কিছু থাকে যারা হচ্ছে বাপের পয়সা আছে, এরকম মানুষ ভর্তি হয়। তো তারা তাদের এই মর্মটা বুঝে, তারা দিনে 4-5টা টিউশন করায় এসে নিজের পড়াশোনাটা আবার করে, আবার লাইব্রেরিতে গিয়ে চাকরির পড়াশোনাও করে। আমি আপনাদের শুরুর দিকে বলেছিলাম যে ইংলিশে ভর্তি হয়েছেন, আপনার প্রথম কাজ হচ্ছে আলাদা করে 2-3টা খাতা তৈরি করা, ভোকাবুলারি লিখতে হবে প্রত্যেকটা পড়াগুলো থেকে। আপনার এখন থেকে বেসিক তৈরি করতে হবে। আপনি ইংলিশে ভর্তি হয়েছেন তাই বলে যে আপনি ইংলিশ পারবেন তা কিন্তু না। এই যে ইংলিশ সাবজেক্টটাতে আপনি গ্রামাটিক্যাল কয়দিন ক্লাস পাইছেন, কয়দিন ক্লাস করছেন বলেন? গ্রামার পড়েছেন? না ভাইয়া। পড়ানো হয় না, তাহলে এই গ্রামার আপনাকে ভাইয়া, শিখতে গ্রামার হবে। ক্লাসে কি এখনো ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে। গ্রামার ক্লাস হচ্ছে আজীবনের জন্য, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ক্লাস করতে পারবেন। এটা মানে রোটেশন অনুযায়ী ক্লাস হবে, সিলেবাস শেষ হবে, ধীরে ধীরে শেষ হবে, সিলেবাস শেষ হবে, আবার শুরু হবে, আবার শেষ হবে, আবার শুরু হবে, চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই। তো আমার কথা হচ্ছে, ভাইয়া, আপনি কিছু মনে না বলেন। ভাই, কিছু যদি মনে না করেন, আমার পার্সোনাল একটা সমস্যার কথা বলি। পার্সোনাল কথা মানে বলবেন? পড়াশোনা নিয়ে, পড়াশোনা নিয়ে। হ্যাঁ বলেন। আসলে আমি যেহেতু আমি ম্যারিড, বাচ্চাও আছে, তো সারাদিনে মিলে বিকালবেলা 2 ঘন্টা এবং রাত্রেবেলা মোটামুটি 3 ঘন্টা, এর বাইরে আমি আর সময় পাই না নিজের পড়াশোনা। আচ্ছা আর ওই 2 ঘন্টাও যদি পাই, 2 ঘন্টা আমার মেয়ে আমার সাথে থাকে, তো আমি একটা আলাদা মনোযোগ দিতে পারবো, নিজের পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারতেছি। এই যে পড়াগুলো কোনো রকম আমি হোমওয়ার্ক কমপ্লিট করতেছি, এর বাইরে যদি যে একটু বুঝে পড়বো বা আলাদা ভাবে নিজের নোট করবো, এগুলো কোনো সময়ই পাচ্ছি না। এগুলো থেকে কেমন যেন হতাশ লাগতেছে যে আদৌ কি আমার দ্বারা করা পসিবল হবে? আপু, আপনাকে আমি একটা কথা বলি, আমাদের গ্রুপের বর্তমানে নিউ থার্ড ইয়ার নূপুর আক্তার আপু, নূপুর নামে একজন মডারেটর আছেন আমাদের। এই আপু হচ্ছে বিবাহিত, বাচ্চা আছে। ওনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট শুনবেন? 3.33, আমাদের এই গ্রুপ থেকে পড়া, এই গ্রুপের মডারেটর। এবং আমাদের গ্রুপের যে 3.55 রেজাল্ট, সর্বোচ্চ রেজাল্ট যিনি করেছেন, ওনার 2টা বাচ্চা নিয়ে সংসার সামলায়, হাজব্যান্ডকে সামলায়, বাড়ির কাজ করে, রান্না বান্না করে, গ্রুপ সামলায়, পড়াশোনা করে। ডেডিকেশন থাকতে হবে। ওনার ফ্যামিলি থেকে ওনাকে পড়ার খরচ দেয় না। শুরুর দিকে আমাদেরকে বলেছিল যে ভাইয়া আমার হাজবেন্ড চায় না যে আমি পড়াশোনা করি। এটা হচ্ছে অন্য একজন আপু, এটা নূপুর আক্তার আপু না। নূপুর আক্তার আপু হচ্ছে উনি পড়াশোনা ভালো করে এবং উনি রেজাল্টও ভালো হয় ওনার সবসময়। এই যে 3.55 যে আপুটা পেয়েছিলেন, এই আপুর পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছিলাম। কিরকম বিষয়টা হচ্ছে, ওনার 2টা বাচ্চা ছিল এবং হচ্ছে উনি পড়েন কখন, রাতের দিকে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের ঘুম পাড়ায় পড়াশোনা করেন।
ভোরবেলা উঠে পড়াশোনা করে, সকাল হইলে নামাজ পড়ে পড়াশোনা করে তারপর কাজ করতে যায়, অর্থাৎ আগে পড়াশোনাটা শেষ করে। ওনাকে শুধু এতটুকু বলেছিলাম যে আপু আপনি দিনের পড়াটা দিনে শেষ করবেন, আপনার রেজাল্ট দেখবেন ভালো হবে। উনি যেদিন রেজাল্ট দেয় ফোন দিয়ে কান্না করেছিল যে ভাইয়া আমি এতটা রেজাল্ট করবো ভাবতে পারিনি। সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে, আশা করি সেকেন্ড ইয়ারে এরকম রেজাল্ট করবেন, রেজাল্টটা দিলেই বুঝতে পারবেন। অর্থাৎ ডেডিকেশন থাকতে হবে। আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে মোবাইল ফোন। একটার পর একটা টিকটক ভিডিও, রিলস ভিডিও দেখতে থাকি, দেখতে ভালো লাগে না, বিরক্ত লাগে, তারপরও দেখি। এই যে আমাদের অবস্থা। ভাইয়া আমারও সেম অবস্থা, আমারও বাচ্চা আছে, বাট আমি মানে খালি নোট তোলা হয়, নোট গুলার মানে মাথায় ঢুকানো হয় না। মানে খুবই একটু হতাশায় সময় দেন, আছি, মানে আপনি বাচ্চা ধাপে নিয়ে ধাপে খুবই হতাশায় আছি। যেদিন যেটা পরীক্ষা কিভাবে কি হচ্ছে, করবো শুনেন বুঝতেছি আমার না। কথা শুনেন, যেদিন যেটা পরীক্ষা মানে ক্লাস হচ্ছে, আপনি চেষ্টা করবেন সারা 24 ঘন্টার মধ্যে আপনি সেই পড়াটুকু কমপ্লিট করবেন। যেভাবেই হোক সময় বের করে হইলেও, যেভাবে হোক একটু কষ্ট হইলেও, ঘুমটা একটু কম হইলেও আপনি এটা করবেন। কারণ সে সময় এই যে এই আপুর রেজাল্টের সময় আমরা 3 মাস প্রিপারেশন বেজে ক্লাস নিয়েছিলাম, 80টা ক্লাস নিয়েছিলাম 3 মাসে। প্রতি মাসে হচ্ছে প্রায় 25টা 22টা 25টার মতো ক্লাস নিয়েছিলাম। তো এই যে 3 মাস ক্লাসে উনি কি করেছিল, 3 থেকে 4 ঘন্টা করে ঘুমাইছিল টানা প্রত্যেকটা দিন। এবং ওনাদের ক্লাস হইতো দিনে 2টা করে, উনি ক্লাস করতে পারতো না ঠিক মতো। দেখবেন যে কোনো প্রশ্ন করতে গেলে, আনমিউট করতে গেলে বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি শুরু করে দেয়, বাচ্চার আওয়াজ চলে আসে। তো ক্লাসের পরে উনি যখন ক্লাসগুলো রেকর্ড দেখে নেয়, উনি কি করে, ওই ইয়ারফোন লাগায়, ফোন হাতে নিয়ে কাজ করতে করতে উনি হচ্ছে অন্তত কথাগুলো শুনে, ক্লাসের দেখতে না পেলেও সেই ভাইয়া কথাগুলো আমি শুনে, এটা করি, কথাগুলো রেকর্ডেড শুনে, ক্লাসগুলা এই কাজ করার হ্যাঁ, মাঝখানেই শুনি। কথাগুলো শুনেই উনি হচ্ছে আয়ত্ত করার চেষ্টা করে। কারণ ওই যে আমরা হচ্ছে যেমন গতকালকে লাইন বাই লাইন প্রশ্নটা পড়াই দিলাম, তো উনি বলে ভাইয়া আমার এতটুকু মানে শুনতে শুনতে এতটুকু ভালো হয়েছে যে আমার হচ্ছে এখন শুনে শুনেই কিছু পড়া হয়ে যায়, আমি বুঝতে পারি যে কিভাবে লিখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো চাইলেই সম্ভব। কিভাবে পড়বো, এত কষ্ট করে পারবো কিনা, হতাশ হচ্ছি, এগুলো হচ্ছে ভাবাই যায়। কিন্তু আপনি এইসব ভাবনা বাদ দিয়ে যদি শুরু করেন শেষে দেখা যাবে। আপনাদের ইমিডিয়েট সিনিয়র একজন ভাই ছিল, আমি নামটা বলি, শাকিল শেট্টি। যখন প্রিপারেশন বেস শুরু হয়ে গেছে, 5 থেকে 10টা ক্লাস মেবি হয়ে গেছে, হওয়ার পরে আপনার জাহিদ ভাইয়া আমাকে, জেপি ভাইয়া, 3 জনকে আলাদাভাবে মেসেজ দিয়েছিল, আমরা জানতাম না। মেসেজ দিয়ে বলছে ভাই আমি এতদিন কিচ্ছু করি নাই, আমি কি পাস করতে পারবো? ওনাকে আমি আপনাদের মতো এই কথাটাই বলছিলাম যে আপনি যদি দিনের পড়াটা দিনে শেষ করতে পারেন, আপনার রেজাল্ট নিয়ে ভাবতে হবে না। ওনার রেজাল্ট আসছে 3.13। যেই স্টুডেন্ট পাস করা নিয়ে চিন্তা করছিল, সেই স্টুডেন্ট রেজাল্ট করেছে 3.13। এর বাইরে আর কিছু বলবো? আর কিছু বলার জি আছে? ভাই, আমার সেম ক্লাস, আমরা সেম কলেজে পড়ি, আমার ইমিডিয়েট সিনিয়র নেই। আচ্ছা, তো সেম কলেজে পড়লে ওনার বিষয়ে আপনার জানার কথা। উনি সারা বছর আমাদের বলেছিল উনি পড়েনি, কিন্তু সেকেন্ড ইয়ারে ওনাকে বলেছিলাম এরপর আপনি রেগুলার এখন থেকে ভালো করে পড়াশোনা করেন, কারণ এত চাপ শেষে না নিয়ে আপনি এখন থেকে যদি পড়েন তাহলে ভালো হবে। মূল কথাটা হচ্ছে আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, আপনার ডিটেইলস থিওরিগুলো যদি জানা থাকে। যেমন ফার্স্ট ইয়ারে আপনাদের ব্যাচে আমরা নভেম্বর ডিসেম্বর ক্লাস নিয়েছিলাম, যারা যারা সে সময় ক্লাসগুলো করেছিলেন, এই যে টপিকগুলো পড়াইছিলাম ওই টপিকগুলো এখন ক্লিয়ার হয়ে আছে না? বুঝতে সুবিধা হয়েছে না? যদি আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতাম, কন্টিনিউ না করার কারণ আপনারাই, কারণ আপনাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও অ্যাড দিতেন না, এরকম একটা সমস্যা ছিল। তো 20-25 জন একটা ব্যাচে পড়ায়, মানে আমাদের যে সময়টা যাইতো সেই সময়টাতে আমরা গ্রামের ব্যাচটা চালু করে দিয়েছিলাম। বুঝতে পারছেন? এই জন্য থিওরি ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। থিওরি ক্লাসগুলো করলে এখনকার প্রিপারেশন ব্যাচের ক্লাসগুলোর প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। আধা ঘন্টা তো চলেই গেল গল্প করতে করতে। আচ্ছা, কেউ কিছু বলবেন, নাহলে শুরু করবো আজকের ক্লাস। ভাইয়া পিডিএফ এর কথাটা আরেকটু বলেন তো, আমি খুঁজে পাই না সহজে, মানে কোথা থেকে পিডিএফটা বারবার আমার অনেক প্রবলেম হইতেছে।
কি যে লিখতে লিখতে মানে কোথা থেকে খুঁজে বের করবো এটা আমি বুঝিনি। বুঝাই দেন, অনলাইনে এত কিছু আমি বুঝিনি যে পুরো মানে লিঙ্ক কোথায় দেওয়া আছে এরকম। আচ্ছা, আমার তো হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপ দিয়ে আপনাকে দেখাই দিই, আপনি ফোনেও এভাবেই পাবেন। আমি জাস্ট এতটুকু দেখাই, এই স্ক্রিন শেয়ারটা অফ করে আপনার হচ্ছে আমি শুধুমাত্র সেটাই দেখাই। দেখেন, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে শেয়ার করতেছি এখন। দেখতেছি। এখন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে তো ল্যাপটপের সামনে এটা আসছে গ্রুপের। আপনাদের যে ফার্স্ট ইয়ারের, হ্যাঁ রে নেটওয়ার্ক রে। আচ্ছা, এখন আমার কথা শোনা যায়? জি ভাইয়া শুনতেছি, বলুন। আচ্ছা, এই যে গ্রুপটার লিংক বা এই গ্রুপটা সবাই বের করতে পারেন? এটা তো লিংক আসে মেসেঞ্জার থেকে ক্লিক করলে, কিন্তু পরে আর প্রোফাইলে ঢুকতে পারি না লিংকে। তো একজন আমাকে একটা লিংক দিছিল, এখন ওটা দিয়ে আর ঢোকা যেতেছে না। আপনার ফেসবুক আইডির নাম কি? আয়েশা ইয়াসমিন। বানানটা বলেন তো। AYSHA আয়েশা। আপনি তো গ্রুপেই নাই। এই তো আছে, এই ওই যে, যে ওই যে আছে তো। হ্যাঁ আয়েশা ইয়াসমিন। হুম। এই যে আপনি গ্রুপে আছেন। এখন আপনার তাহলে কিভাবে আপনি পাবেন গ্রুপটা? আমি বলি, আপনার মোবাইলের উপরে সার্চ অপশন আছে, সেখানে গিয়ে আপনি সার্চ দিবেন ফার্স্ট ইয়ার প্রিপারেশন, ফার্স্ট ইয়ার প্রিপারেশন ব্যাচ, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এই গ্রুপটা আপনার এখানে চলে আসবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা। আমার এখানে ল্যাপটপে সার্চ অপশনটা অফ করা আছে, এজন্য আসেনি। পেইড লিখলেই পুরোটা চলে আসে। হ্যাঁ, যে যেভাবে মানে একবার দুইবার সার্চ করে পাইলে পরে এমনিতেই চলে আসবে। এই যে আমার এখানে নিচে চলে আসছে, এই যে এটা। আমি যদি এখন তারপরে সার্চ দিই, মানে গ্রুপে জয়েন হওয়া থাকলে পুরোটা লিখে সার্চ দিতে হয় না তো, পেজ লিখলেই হ্যাঁ দেখেন এই যে চলে আসছে, এই যে সার্চ দিছি, এই যে চলে আসছে। ঠিক আছে, আমরা এটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন ক্লিক করলাম, গ্রুপে আসলো। আসার পরে এই যে একটা অপশন পাবেন ফিচার, এই ফিচারে ক্লিক করবেন। ফিচারে ক্লিক করলে দেখবেন যে এই যে এখানে পোস্ট করা আছে, সিনথিয়া জান্নাত আপু পোস্ট করছে। এই যে রিডিং স্কিল, এখানে কি বলছে, প্রতিনিয়ত এই পোস্টটা আপডেট করা হবে ইংলিশ রিডিং স্কিল ক্লাস শেষ হওয়ার পর। যেমন আজকে রিডিং স্কিল ক্লাস শেষ হচ্ছে, এই যে প্রথম ক্লাসের লিঙ্ক, আপনি যদি এটাতে ক্লিক করেন আপনাকে ক্লাসে নিয়ে যাবে। দেখেন এই যে ক্লাসটাতে নিয়ে আসছে। অথবা এরপরেও আমি যদি বলি, এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার পিডিএফ গুলো আছে, এই যে পিডিএফ 1 পিডিএফ 2, আপনি যদি এটাতে ক্লিক করেন আপনার পিডিএফ এ নিয়ে চলে যাবে। আসছে? জি, বুঝতে পারছি ভাইয়া। তো ঠিক এরকম এখানে আপনি এই ফিচারের মধ্যে এরকম সবগুলোই পাবেন। দেখেন এটা ইংলিশ রিডিং স্কিল, তারপর হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ছবি দেওয়া আছে, তারপর হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। আর একটা প্রজেক্টটা এখনো পোস্ট করা হয়নি, প্রজেক্ট একটা ক্লাস হয়েছে, মেবি পোস্ট করছে, ওটা ফিচার করা হয়নি। এই যে, অথবা আরো একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, এই ফিচার থেকে পাইতে পারেন। দ্বিতীয় আর একটা অপশন, গ্রুপে এসে আপনারা একটা সার্চ অপশন পাবেন। সেই সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন কে পোস্ট করছে। দুইটা পোস্ট করছে, আপনার পোয়েট্রি এবং রিডিং স্কিল সিনথিয়া জান্নাত। আর রাইটিং স্কিল আর প্রোজ কে পোস্ট করছে, ওনার আইডির নামটা কি দেখলাম, বিনতে, বলেই তো গেলাম। এই যে ওনার নামটা লিখে সার্চ দিলে দেখবেন যে ওনার পোস্টগুলো চলে আসবে। এই যে অবশ্যই একটু এদিক ওদিক করলেই খুঁজে পাবেন। বিনতে ইসমাইল, ওইটা জুহিনের আইডি। বাংলায় না? জি ভাইয়া। এই যে দেখেন ওনার নাম দিয়েও যদি আমি সার্চ দেই, দেখেন ওনার করা পোস্টগুলো চলে আসবে। শুধু এটা এইখানে না, আমাদের যে মেইন গ্রুপটা অনেকে আপনারা চিনেন না। এই যে আমি দেখাই দেই, আমাদের মেইন গ্রুপ হচ্ছে এটা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড বেসিক গ্রামার।
আপনাদের সুবিধার্থে আরও একটা কিছু ভালো জিনিস শিখাই দিই। এই গ্রুপের মধ্যে একটা সার্চ অপশন পাবেন, এখানে আপনি লিখে সার্চ করবেন ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার লিখে সার্চ করলে আপনাদের ফার্স্ট ইয়ারের, আপনারা তো এখন এর পূর্বে প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসগুলো হয়েছিল সেগুলোও কিছু কিছু এখানে পাবেন। এই যে ক্লাসটা, এই ক্লাসটা যদি কেউ করেন, আপনার স্কেনেশন, অথার্স পজিশন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, জেনারিক ফর্ম ক্লিয়ারলি একদম ক্লিয়ার হবে সবার। বুঝেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তারপরে এই দেখেন আরো ক্লাস আছে, গুড মোরো ক্লাসটা। তারপর হচ্ছে এখানে আপনি আরো পাবেন, এটা হচ্ছে এলইজি রিটেন ইন আ কান্ট্রি চার্জ ইয়ার। এই যে ফার্স্ট ইয়ারে আপনাদের সাজেশনটা পোস্ট করা আছে, দেখেন পুরো সাজেশনটা এখানে পোস্ট করা আছে। তারপর এখানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আপনাদের পেড ক্লাস হয়েছিল সনেট 18 কবিতাটা। যদি কারো এইখানে এই যে প্রশ্ন পড়ানো হয়েছিল, শ্যাল আই কম্পেয়ার দি ব্রড কোশ্চেন, যেটা আপনাদের জন্য এখন শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এরকম অনেকগুলো আপনারা হচ্ছে ক্লাস পাবেন। এই যে এরকম হ্যান্ড নোটগুলো পাবেন, এই যে এটা মনে হয় আপনাদের করা পোস্ট, কেউ পোস্ট করছেন অ্যানোনিমাসলি দিয়ে, এটা পোস্ট করছে আশার জুন নাহার সেতু মনে হয়। তো এটা হচ্ছে আপনারা নামগুলো দেখতে পাবেন না, কিন্তু আমরা যারা অ্যাডমিন মডারেটর তারা নামগুলো দেখতে পাবো। তারপর এই যে আরো ক্লাস আছে, এটা হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। তারপর এখানে কিছু হচ্ছে অনুবাদগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এভাবে ফার্স্ট ইয়ার লিখে সার্চ দিয়ে অনেক পোস্ট পেতে পারেন, অথবা আপনার যেটা টপিক দরকার, আপনার অব স্টাডিজ দরকার, আপনি অব স্টাডিজ লিখে সার্চ দেন। যে টপিকটা আপনার দরকার, গুড মোরো দরকার, গুড মোরো লিখে সার্চ দেবেন, সেই বিষয়ের সামারি, সেই বিষয়ের যা যা বিষয় পোস্ট করা আছে সবগুলো সামনে চলে আসবে। দেখেন অব স্টাডিজ নিয়ে পোস্ট করা আছে, বুঝতে পারছেন? এই যে অব স্টাডিজ থেকে একটা প্রশ্ন পোস্ট করা আছে, রাইট আ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল। দেখেন তো এই জিনিসগুলো ফ্রিতেও দেওয়া আছে, কিন্তু শুধু জানতে হবে যে আমি কিভাবে পাবো। এই যে দেখেন অব স্টাডিজ নিয়ে শর্ট একটা অনেক আগের, এটা হচ্ছে 22 সালে, 12 মে 22 সালে আমরা হচ্ছে পোস্ট করেছিলাম ফ্রান্সিস ব্যাকন সম্পর্কে। তো এইভাবে সার্চ করে করে আপনারা সবকিছু পেতে পারেন। ক্লিয়ার হয়েছে সবার? ক্লাসে যেতে পারি? জি হ্যালো, ভাইয়া, জি ভাইয়া ক্লাস শুরু করেন। হ্যাঁ কেউ কিছু বলবেন? ভাইয়া কালকে যে আমাদের বোর্ড কোয়েকশন দুইটা দেওয়া হয়েছিল, পিডিএফ এর মধ্যে তো একটা পাইছি, আরেকটা তো পাই নাই। ভাইরে আপনি কি চোখ কান খোলা রাখে দেখেন নাই? দুইটা পিডিএফ ভাইয়া, দেওয়া হয়েছে। শর্ট কোয়েকশন একটা তাইলে মানে একটা আমি বলছিলাম আরেকটা। এই যে দেখেন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ফিচারের মধ্যে গিয়ে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটু চোখ কান খোলা রেখে দেখবেন, এখানে লেখা আছে পিডিএফ 1 পিডিএফ 2 আছে। জি ভাইয়া। তাহলে কেমনে একটা পান? আপনি তাহলে হোমওয়ার্কই করেন নাই, এটা এই কথা দিয়ে আপনার বোঝা যায়। না ভাইয়া হোমওয়ার্ক করছি ভাইয়া, একটা করছি আরেকটা করি। এই যে দেখেন কতগুলো গ্রুপ সামলাইতে হয়, একটা দুইটা তিনটা চারটা, মানে আপনি হিসাব করলে শেষ করতে পারবেন না। এটা আপনাদের প্রিপারেশন ব্যাচের, এটা নিউ ফার্স্ট ইয়ারের, এটা থার্ড ইয়ারের এপ্রিলের পেইড ব্যাচ, এটা আমাদের ম্যানেজমেন্ট গ্রুপ। তারপর এদিকে হচ্ছে আমরা এখানে পাবো নিউ থার্ড ইয়ারের গ্রুপ, সেকেন্ড ইয়ারের পেইড গ্রুপ, ফোর্থ ইয়ারের গ্রুপ, থার্ড ইয়ার মানে একেবারে আমাদের মাস্টার্স পর্যন্ত সব কিছু সামলাইতে হয়। তো আমাদের গ্রুপে আছে 500-র উপরে, এই যে চাকরির গ্রুপগুলো, ঠিক আছে? এত সহজ না। ভাইয়া বলেন। ভাইয়া ভাইয়া আপনি ক্লাস শুরু করে দেন, আর আপনার যদি কারো সমস্যা থাকে আমাদের মডারেটরদের নোট দিন, আমরা আপনি করব, আপনি ক্লাস শুরু করুন। ওকে, মিউট করেন সবাই। তো আমরা আজকে মূলত কি পড়াশোনা করব? অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটা যে আছে, এই কবিতার রিডিং স্কিলটা। এখন এই কবিতা থেকে আমরা কবিতাটা গতকালকে ভালো মতো পড়েছি জি ভাইয়া পড়েছি। সবাই, জি ভাইয়া। সবার ক্লিয়ার হয়েছে কবিতাটা? কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, তাহলে যদি প্রশ্ন না থাকে আমরা আজকে মূলত এই কবিতাটার সামারিটা আবার পড়বো, এটার সেন্ট্রাল থিমটা আবার পড়বো, আরো ক্লিয়ার হবে। এবার দেখেন প্রথম যদি রিডিং স্কিলে, এটা অলরেডি 2বার পরীক্ষায় এসেছে আপনাদের জন্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কবিতা। যদি সিন পোয়েম আসে এই পোয়েমটা আসতে পারে। তো আমরা এখানে প্রথমে সামারিটা পড়বো। আমরা বলতেছি এট দ্য বিগিনিং, এই কবিতার শুরুতে দ্য পোয়েট কবি ইজ অরিড দ্যাট, কি ছিল? চিন্তিত ছিল যে
কি ছিল? চিন্তিত ছিল যে। চিন্তিত ছিল দ্যাট যে হি হ্যাজ বিকেম চিন্তিত ছিল। ব্লাইন্ড বিফোর হাফ অফ হিজ লাইফ টাইম। অর্থাৎ বলতেছে তিনি জীবনের অর্ধেক, তার জীবনের অর্ধেকটা শেষ হওয়ার আগেই মূলত সে কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। হি হ্যাজ বিকেম ব্লাইন্ড, তিনি অন্ধ হয়ে গেছেন বিফোর, পূর্বে, হাফ অফ হিজ লাইফ টাইম, তার জীবনের অর্ধেকটা সময় পার হওয়ার পূর্বেই তিনি অন্ধ হয়ে গেছেন। হি ওয়াজ আ রিলিজিয়াস মাইন্ডেড ম্যান, তিনি একজন ধর্মীয় মনের মানুষ বা ধার্মিক মনের মানুষ ছিলেন। এবং হি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করেন যে গড হ্যাড গিফটেড হিম, ঈশ্বর কি করেছেন? তাকে গিফটেড মানে দান করেছেন, তাকে দান করেছেন। কি দান করেছে? দ্য পোয়েটিক ট্যালেন্ট, কাব্যিক প্রতিভাটা। কেন? টু সার্ভ হিম থ্রু রাইটিংস, অর্থাৎ এই যে তার লেখার মাধ্যমে ঈশ্বরের মূলত ঈশ্বর তাকে এটা তাকে গিফট করেছেন বা উপহার দিয়েছেন। কেন? লেখার মাধ্যমে। আচ্ছা, এখন বলেন, বিষয়টা হচ্ছে আপনারা এই যে দুইটা লাইন ক্লিয়ার হয়েছে, এই দুইটা সেন্টেন্স? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। আরো কোনো প্রশ্ন না আছে? ভাইয়া, জি ভাইয়া। ভাই ক্লিয়ার হয়েছে না, শুনতে পাইছি না। আচ্ছা, এখানে বলতেছে হি ওয়াজ আ রিলিজিয়াস মাইন্ডেড ম্যান, তিনি একজন ধার্মিক মনের মানুষ। এবং হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করে যে গড হ্যাড গিফটেড হিম, ঈশ্বর তাকে কিছু উপহার দিয়েছেন। সেটা কি? দ্য পোয়েটিক ট্যালেন্ট, তাকে কাব্যিক প্রতিভা উপহার দিয়েছেন। কেন? কারণটা কি? কারণ হচ্ছে টু সার্ভ, সেবা করার জন্য, টু সার্ভ হিম, অর্থাৎ ঈশ্বরের সেবা করার জন্য। থ্রো রাইটিংস, কিসের মাধ্যমে? থ্রো রাইটিংস, লেখার মাধ্যমে, অর্থাৎ লেখালেখির মাধ্যমে ঈশ্বরের সেবা করার মানে লেখার মাধ্যমে তার এই যে কাব্যিক যে ট্যালেন্ট, এই কাব্যিক প্রতিভা দ্বারা লেখার মাধ্যমে ঈশ্বর সেবা করার জন্য ঈশ্বর তাকে এটা উপহার দিয়েছেন। বুঝতে পারছেন? ওকে, ভাইয়া। নেক্সট, হিজ পোয়েটিক ট্যালেন্ট, তার যে কাব্যিক প্রতিভাটা, হ্যাজ বিকাম ইউজলেস। কি বলতেছে? ইউজলেস মানে কি? ইউজ মানে আমরা ব্যবহৃত বলে থাকি, তো এখানে অকেজো বোঝায় বা মানে প্রয়োজনহীন, অপ্রয়োজনীয় বোঝায় এখন। কেন? কারণ তিনি এখন অন্ধ হয়ে গেছেন, তার কারণে তার যে কাব্যিক প্রতিভাটা আছে এটা এখন অকেজো হয়ে গেছে। দো হিজ সোল ইজ মোর ব্যান্ড টু সার্ভ গড, কিন্তু যদিও তার আত্মা ঈশ্বরের সেবা করার জন্য আরো অনেক বেশি কি হয়ে আছে? ব্যান্ড হয়ে আছে, ঝুঁকে আছে। ব্যান্ড মানে কি বলেছিলাম? কালকে বলেছিলাম বিইএনডি, এই ব্যান্ড থেকে এসেছে বিইএনটি, ব্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে ব্যান্ড। ওকে, জি ভাইয়া, মনে আছে। ঝুঁকে পড়া, মনে আছে। ঝুঁকে পড়া। দো হিজ সোল, তার আত্মাটা, ইজ মোর ব্যান্ড, আরো অনেক বেশি ঝুঁকে আছে এখন ঈশ্বরের সেবা করার জন্য। আন্ডারস্ট্যান্ড? জি। ওকে, হি ফেয়ারস দ্যাট, কি বলতেছে? কিছু বললেন? আর একটু বলতেন ব্যান্ড এটা? গতকালকে ক্লাস করেন নাই? না স্যার, কেন? একটু বিজি ছিলাম, ওই জন্য ক্লাস অ্যাটেন্ড করতে হয়নি। রেকর্ড ক্লাসগুলো করতে হবে তো, নাহলে আপনি কুলাইতে পারবেন না, পড়ার ঢিপ লেগে যাবে, ঢিপ একটার পর একটা আপনার লেগে যাবে। এটা কি বলে? আমাদের আঞ্চলিক ভাষায় ঢিপ বলে, ঢিপ। বোঝা হয়ে যাবে, বোঝা। তো এই বেন্ড মানে হচ্ছে ঝুঁকে পড়া, নুয়ে পড়া। বুঝতে পারছেন? জি। তো এখানে বলতেছে সে যে এখন অন্ধ হয়ে গেছে, তো তার এই যে পোয়েটিক ট্যালেন্টটা এটা এখন কি? ইউজলেস, অকেজো হয়ে গেছে। তো যদিও হিজ সোল, তার আত্মাটা, ইজ মোর ব্যান্ড, মোর মানে অনেক বেশি। অনেকে বলে না লাভ ইউ সো মাচ, আমি আরো অনেক বেশি ভালোবাসি, তো ঠিক এরকম মোর মানে বেশি, আরো, ব্যান্ড মানে ঝুঁকে পড়া, তিনি আরো বেশি ঝুঁকে পড়েছেন কিসের প্রতি? টু সার্ভ গড, ঈশ্বরের সেবা করার জন্য, ঈশ্বরের সেবা করার প্রতি তিনি আরো ঝুঁকে পড়েছেন। স্বাভাবিক, আপনি অসুস্থ হলে কি করেন? আল্লাহকে ডাকা শুরু করেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। ঠিক আছে?
জি ভাইয়া। তো ঠিক এরকম সে অন্ধ হয়ে গেছে, সে এখন আরো বেশি ঈশ্বরের সেবা করতে যাচ্ছে। তো এরপর বলছে হি ফেয়ার্স দ্যাট, ফেয়ার্স মানে কি, FEARS, ভয় পাওয়া। ভয় পাওয়া। অর্থাৎ সে এখন কি হচ্ছে, তার আরো সে ভয় পাচ্ছে যে ইফ যদি হি ডাজ নট সার্ভ হিম, হিমটা দেখেন বড় হাতের, বড় হাতের হলে আমরা এটাকে কি বুঝাবো, গডকে বুঝাবে, ঈশ্বরকে বুঝাবে। অর্থাৎ ইফ যদি হি ডাজ নট সার্ভ হিম, সে তার বা ঈশ্বরের সেবা করতে না পারে, হি উইল, অর্থাৎ হি বলতে এখানে গড বলে দেওয়া হয়েছে, হি উইল চাইট হিম। চাইট মানে কি বলেছিলাম, শাস্তি দেওয়া বা বকা দেওয়া, শাস্তি দেওয়া বা বকা তিরস্কার দেওয়া করা। বা তিরস্কার করা। ভর্ৎসনা শিখানো। এটা এই সব থেকে বেটার হয় শাস্তি বা হচ্ছে বকা দেওয়া বা হচ্ছে আরেকটা কি বললেন আপু, ভুলে গেলাম, তিরস্কার। তিরস্কার করা। এটা বেটার, যে ঈশ্বর মনে হয় তাকে তিরস্কার করবে। অর্থাৎ ঈশ্বর মানে তাকে কি করতে পারে, ঈশ্বর তিরস্কার করতে পারে বা শাস্তি দিতে পারে। ইট সেজ দ্যাট, তিনি আরো বলেন যে গড ডাজ নট নিড এইদার হিজ ওন গিফটস টু ম্যান সার্ভিস। বুঝেন কথাটা, এই জায়গায় কি বলতেছে, এটা বলে যে ঈশ্বরের নিজের উপহার বা মানুষের সেবার কোনো প্রয়োজন নাই। ইট সেজ দ্যাট, এটা আরো বলে যে গড ডাজ নট নিড এইদার, অর্থাৎ গডের এমন কোনো কিছু দরকার নাই, এইদার এমনকি হিজ ওন গিফটস, তার নিজস্ব কোনো উপহার, অর ম্যান সার্ভিস, এবং মানুষের সেবা, এসবের কোনো প্রয়োজন নেই। কেন, কারণ গড স্টেড ইজ কিংলি। গড স্টেড ইজ কিংলি এর অর্থ কি, কিংলি মানে ঈশ্বরের রাষ্ট্র রাজত্বপূর্ণ। ঈশ্বরের রাষ্ট্রটা রাজত্বপূর্ণ, বা আমরা বলতে পারি প্রজায় পূর্ণ। প্রজা বলেছিলাম, কিংলি মনে পড়ে, প্রজায় পূর্ণ হয়ে আছে, অর্থাৎ একটা সম্পূর্ণ রাষ্ট্র আর কি ঈশ্বরের। এবং বলতেছে থাউজেন্ডস অফ এঞ্জেলস, অর্থাৎ হাজার হাজার ফেরেশতা, স্পিড ওভার ল্যান্ড অ্যান্ড ওশান উইদাউট রেস্ট অ্যাট হিজ বিডিং, অর্থাৎ তারা কি করে, দৌড়ায় ভূমিতে, মানে ভূমির দিয়ে এবং সমুদ্রের উপর দিয়ে কোনো রকম কি বলে রেস্ট, বিশ্রাম ছাড়া তারা ঈশ্বরের আদেশ মেনে চলে। হাজার হাজার ফেরেশতা এট হিজ বিডিং, বিডিং মানে তার নির্দেশে, তার নির্দেশে বিশ্রাম ছাড়া স্থল সমুদ্রের উপর দিয়ে তারা চলাচল করে। সো তাই মিল্টন অ্যাসিওরস হিমসেলফ দ্যাট, মিল্টন নিজেকে কি দিচ্ছে, আশ্বত করতেছে, অ্যাসিওর করতেছে বা কনসোলেশন করতেছে যে হি ইজ নট সিনিং বাই ফলিং টু ওয়ার্ক ফর ফেথ। সিনিং মানে কি, দেখেন সিন, সিন মানে হচ্ছে পাপ, এই সিন থেকে হয়েছে সিনিং। ওকে, তো এখানে বলতেছে তাই, সিনিংয়ের অর্থ কি হলো ভাইয়া? কোনটা, সিন অর্থ পাপ, সিনিং এর অর্থ কি হলো? এটা তো ভার্বের আইএনজি ফর্ম করা হয়েছে। তো এখানে যেটা আসবে পাপ করেছেন এরকম, মানে আইএনজি তেসেন, তেসিতেছেন এরকম আসবে, অর্থাৎ কন্টিনিউয়াস করা হয়েছে এই জায়গায়। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। তো এখানে কি বলতেছে, সো মিল্টন অ্যাসিওরস হিমসেলফ দ্যাট, মিল্টন এখানে নিজেকে আশ্বস্ত করতেছেন যে হি ইজ নট সিনিং বাই ফলিং টু ওয়ার্ক ফর ট্রুথ, অর্থাৎ বলতেছে সে মূলত তিনি সত্যের জন্য কাজ করে মানে করেছেন, কিন্তু কোনো পাপের জন্য করেননি। অর্থাৎ তিনি যে এতদিন কাজ করেছেন, এই কাজগুলোতে তিনি সত্যের জন্যই করেছেন, এতে তিনি কোনো পাপ করেন নাই। যে তিনি এতটুকু নিজেকে আশ্বস্ত করতেছেন যে তিনি তো এতদিন কোনো পাপ করেনি, তিনি সত্যের জন্যই কাজ করেছেন। ক্লিয়ার? এরপর বলতেছে দ্য এন্ডিং লাইন অফ দ্য সনেট গিভস আস দ্য মোরাল দ্যাট, অর্থাৎ লাস্ট লাইনটাকে কোটেশন হিসেবে বলা হয়েছে, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ বলা হচ্ছে এই যে সনেটের শেষ লাইনটা কি আমাদের কি দেয়, মোরালিটি নিয়ে আসে, অর্থাৎ মোরাল, নৈতিকতা বোঝায়। অর্থাৎ সনেটের শেষ লাইনটা আমাদের নৈতিকতা দেয় যে তারা, দে অলসো সার্ভ, তারাও কি করে, সেবা করে, হু কারা, অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, যারা মূলত সব সময় ঈশ্বরের আদেশ মানার জন্য দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করতেছে। দেখেন এই কথাগুলো কি নতুন করে আজকে আমরা পড়লাম, না গতকালকের ক্লাসে যা আলোচনা করছি সেগুলোই?
তাহলে এখন বলেন, এই যে আমরা পড়াশোনা করলাম, এখন যদি আমরা এটা একবার লিখি, একবার দুবার নিজে লেখা ট্রাই করি, একবার দুবার পড়ি, এরপর এটা যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা ভালো মতো লিখতে পারবো না? জি জি ভাইয়া পারবো। জি এবং ভালো মতো লিখতে পারলে আমরা একটা ভালো মার্ক আশা করতে পারবো না? অবভিয়াসলি। তো এটাই হচ্ছে কথা। আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন, তাহলে আপনার মনের মধ্যে একটা আনন্দ আসবে। যখন নিজেকে বুঝতে পারবেন যে না আমি এটা বুঝতেছি, আমি এখন লিখতে পারবো, তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা আনন্দ আসবে। আর এখন এমন কোনো পড়া স্কিলের ক্ষেত্রে কি ওই কোটেশন ইউজ করতে হবে? না, এখানে কোটেশনের ঝামেলা নাই তো, কারণ যে কবিতাটা আসবে সেই কবিতাটা প্রশ্নপত্রেই তো দেওয়া থাকবে। তো আপনি এখানে লাস্ট একটা লাইন ইউজ করছেন, এখানে আমি ওই যে বলে দিয়েছি যে এইখান থেকে আমরা একটা মোরাল বা একটা নৈতিকতার শিক্ষা পাচ্ছি, সেই লাইনটা থেকে কোন লাইন এটা বলে দিয়েছি। এই তো এটা তো কোটেশন হিসেবে ইউজ করছেন, এমনি বোঝানোর কোটেশন জন্য। হিসেবে মানে উল্লেখ করা হয়েছে যে এই লাইনটা দ্বারা এটা বোঝানো হয়েছে, তবে এখানে বাধ্যবাধকতা নাই। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা সেন্ট্রাল থিম অথবা থিম অফ দিস পোয়েম। দাদা একটা কথা ছিল, হ্যাঁ ভাইয়া বলেন। এই যে দাদা আপনি যে হচ্ছে সামারিটা লিখলেন না, এইটা আমরা সামারিটা কয় পাতা লিখবো? রিডিং স্কিলসে অনেক পয়েন্ট ট্রাই করছি। এই যে আপনি আরো আগের ক্লাস করেননি, হাফ পেজ করছি। বলছিল। করলে তো প্রথম দিনে আমি করছি এটা নিয়ে ভাইয়া। আলোচনা করেছিলাম, প্রথম দিনেই আলোচনা হ্যাঁ। করেছি। ঘটনা হচ্ছে কোনো একটা ক্লাস মিস করলে আপনি অনেক কিছু জানবেন না। এখন ঘটনা হচ্ছে ক্লাস করছিলাম ভাইয়া, ভুলে গেছিলাম তো। আপনার হাফ পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা এর মধ্যে যা হয়, অর্থাৎ 0.25 জি দাদা। 0.25 না, 50 থেকে 1 পর্যন্ত, 75 হইতে পারে, 60 হইতে পারে। অর্থাৎ আমার কথা হচ্ছে, তবে 1 পৃষ্ঠা বা একটা পৃষ্ঠা একটু নিচ থেকে শুরু করে একটু উপরে শেষ করে হলেও একটা পৃষ্ঠা লেখা উচিত। তবে আজেবাজে কিছু লেখা যাবে না। এই যে যে কথাগুলো পড়াইলাম, যে কথাগুলো আমরা পড়লাম, এখানে আজেবাজে কিছু পাইছি না জি না ভাইয়া। যদি আপনি খেয়াল করেন, কবিতার প্রত্যেকটা লাইন এখানে ব্যাখ্যা করা হয়েছে, এই আর কিছুই না। আচ্ছা, এবার নেক্সট, দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম। এখানে বলা হচ্ছে দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম ইজ দ্য ইনার কনফ্লিক্ট ইন মাইন্ড অফ আ ম্যান। অর্থাৎ আমাদের এই কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি? একজন মানুষের মনের অন্তর্দ্বন্দ্ব, ইনার কনফ্লিক্ট, অভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা, নিজের মধ্যেই দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া, এটাই হচ্ছে এই কবিতার থিম। কেন এই থিমটা ইনার কনফ্লিক্ট হইল, এটা আমরা বুঝতে পারতেছি কবিতাটা পড়ার পর। সে নিজের বিষয়টা নিয়ে চিন্তিত এবং নিজের মনকে সান্ত্বনা দিতেছে, নিজের কাছে নিজের সমস্যা মনে হচ্ছে, আবার নিজেই সেটাকে সান্ত্বনা দিচ্ছে বা সমাধান খোঁজার চেষ্টা করতেছে। এরকম নিজে কনফিউজড আছে যে আসলে ইনার কনফ্লিক্ট, এটা নিজের ভালো- মনের মধ্যেই দ্বন্দ্ব লাগছে যে আমি অন্ধ হয়ে গেছি। এখন আমার যে প্রতিভাটা ঈশ্বর আমাকে দিয়েছে, এই প্রতিভাটা আমি এখন কি করব? আমার কি ঈশ্বরের সেবা করা উচিত, নাকি সেবা করব না? সেবা না করলে তো আবার শাস্তির মুখোমুখি হতে পারে। এখন যদি আমি সেবা করতে যাই, তাহলে আমি অন্ধ হয়ে এখন কিভাবে সেবাটা করব? আমি তো আবার করতে পারবো না। তো তিনি এরপরেও তিনি ভেবেছেন, ধৈর্য ধারণ করে তিনি চেষ্টা করেছেন। অর্থাৎ সাপোজ আমি বলি এমনটা কারো জীবনে না হোক, তিনি একজন মানুষ জন্মের পর থেকে তার হাত ছিল, কোনো একটা দুর্ঘটনাবশত তার ডান হাতটা হচ্ছে কেটে গেছে বা কেটে ফেলে দিতে হয়েছে। এখন তাই বলে কি তার জীবনটা স্থবির হয়ে যাবে? সে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে? ডান হাত দিয়ে সে এতদিন খেত, ডান হাত দিয়ে লিখতো, পড়াশোনা করতো, সে কি এখন পড়াশোনা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবে? জি না। অবশ্যই না। তাহলে তার কি করবে? সে ধৈর্য ধারণ করে এখন সে বাম হাত দিয়ে খাওয়ার চেষ্টা করবে। বাম হাত দিয়ে যদি তার পড়াশোনা করার ইচ্ছা থাকে, তাহলে বাম হাত দিয়ে লেখালেখি করার চেষ্টা করবে। একটা সময় সে সফল হবে। এটাই হচ্ছে মূল বিষয়টা। কবি এটাই বুঝাইছেন যে ধৈর্য ধরে, প্যাশন ধরে, ধৈর্য ধরে আমি যদি এই অন্ধত্ব নিয়েও লেখার চেষ্টা করি, যা ভাববো, প্রয়োজনে কারো হেল্প নিব, কাউকে ডাকবো, আমি মুখে মুখে বলবো, কেউ লিখে দিবে, অথবা আমি তো মানে অন্ধ হইলেও পেজটার শুরুটা আর শেষটা বুঝতে পারলে তো লিখতে পারবো, তাই না? অন্ধ হওয়ার পরে তিনি প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগ্যান্ড, এত বড় বড় এপিক তিনি কিভাবে লিখলেন? তিনি ধৈর্য ধরে সবকিছু চেষ্টা করেছেন বলেই পেরেছেন। ক্লিয়ার হয়েছে?
তো এখানে বলা হচ্ছে এরপর দিস পোয়েম শোজ এই কবিতাটা আমাদের দেখাচ্ছে দ্য পোয়েটস ইনার কনফ্লিক্ট, অর্থাৎ কবির মূলত হচ্ছে মনের যে দ্বন্দ্বটা দেখাচ্ছে, হু হ্যাড উইশেড টু ডু হিজ বেস্ট টু সার্ভ গড বাই হিজ রাইটিং। অর্থাৎ খেয়াল করবেন শুরু থেকে আবার, দিস পোয়েম শোজ এই কবিতাটা আমাদের দেখাচ্ছে, কি দেখাচ্ছে? দ্য পোয়েটস ইনার কনফ্লিক্ট, কবির মনের ভিতর যে দ্বন্দ্বটা এটা দেখাচ্ছে। হু হ্যাড, যিনি ভাবতেছেন এখানে যে উইশেড, যিনি ইচ্ছা পোষণ করতেছেন, টু ডু হিজ বেস্ট টু সার্ভ গড বাই হিজ রাইটিং, অর্থাৎ তিনি ঈশ্বরের সেবা করার জন্য বা তিনি তার লেখার মাধ্যমে ঈশ্বরের সেবা করার জন্য সর্বোত্তম চেষ্টা করেছিলেন, এজন্যই তিনি পেরেছেন। হি হ্যাড উইশেড টু ডু হিজ বেস্ট টু সার্ভ গড বাই হিজ রাইটিং, তিনি তার লেখার মাধ্যমে সর্বোত্তম চেষ্টাটা করেছিলেন সেবা করার, ঈশ্বরের সেবা করার। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। বাট কিন্তু হি কুডন্ট কমপ্লিট দ্যাট বিকজ হি বিকেম ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ হওয়ার আগের মুহূর্তে এটা বলতেছিল, যখন অন্ধ হয়ে গেল, বাট হি কুড নট কমপ্লিট, অর্থাৎ যখন কিন্তু তিনি তা সম্পূর্ণ করতে পারেনি, তার যে লেখালেখিগুলো এগুলো তিনি সম্পূর্ণ করতে পারেনি, বাট হি কুডন্ট কমপ্লিট, সম্পূর্ণ করতে পারেনি, যে বিকজ কারণটা কি, হি বিকেম ব্লাইন্ড এট আ ভেরি আর্লি অফ হিজ লাইফ, অর্থাৎ তিনি তার জীবনের প্রথম দিকেই অন্ধ হয়ে যান, মানে জীবনের অর্ধেক সময়ের আগেই তিনি অন্ধ হয়ে যান। ক্লিয়ার? এজন্য তিনি তার জি ভাইয়া, লেখাগুলো clear। সম্পন্ন জি করতে পারে ভাইয়া। নাই, যেহেতু তার লেখাগুলো সম্পন্ন সে করতে পারে নাই, তাই লেখার মাধ্যমে সে আর ঈশ্বরকে সেবা করতে পারতেছে না এখন। তো দ্য পোয়েট ওয়াজ এ রিলিজিয়াস ম্যান, আমাদের কবি হচ্ছে একজন ধার্মিক মানুষ, অ্যান্ড হি ফার্মলি বিলিভ দ্যাট, এবং এখানে কি বলা হচ্ছে, তিনি দৃঢ়ভাবে, ফার্মলি অর্থ হচ্ছে দৃঢ়ভাবে, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে গড হ্যাড গিভেন হিম দ্য পোয়েটিক ট্যালেন্ট টু সার্ভ হিম থ্রু রাইটিংস, অর্থাৎ ঈশ্বর তাকে যে লেখার মাধ্যমে তার সেবা করার যে কাব্যিক প্রতিভাটা দিয়েছেন, খেয়াল করবেন, হি ফার্মলি বিলিভ দ্যাট, তিনি এটা বিশ্বাস করেন, তিনি এটা হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে গড যেহেতু আমাকে এটা দিয়েছেন, সার্ভ করেছেন, তাহলে আমি লেখার মাধ্যমে ঈশ্বরের সেবাটা করে যেতেই পারবো বা করবই। হয়েন, যখন হি বিকেমস টোটালি ব্লাইন্ড, যখন সে পুরোপুরি অন্ধ হয়ে গেল, হি ফেল্ট আ সেন্স অফ গিল্ট দ্যাট গড উইল গিভ হিম সার পানিশমেন্ট ফর হিজ ফেইলিওর টু ডু ডিউটি অ্যাসাইন্ড বাই হিজ মাস্টার। এবার সে পড়ে গেল বিপদে, যখন সে মূলত হচ্ছে পুরোপুরি কি হয়ে গেল, সম্পূর্ণ সে অন্ধ হয়ে গেল, তখন সে অপরাধবোধ, তার মধ্যে একটা অপরাধবোধ অনুভব করলো, যে তার যে মাস্টার, তার যে প্রভু, এই তার প্রভুর দ্বারা তার উপর যে অর্পিত দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালনে এখন সে কি ব্যর্থ, এই ব্যর্থতার জন্য ঈশ্বর তাকে কঠিন শাস্তি দিবে। খেয়াল করে দেখেন, হি ফেল্ট আ সেন্স অফ গিল্ট, তিনি একটা অনুশোচনার মধ্যে বা অপরাধ বোধে অনুভব করতেছেন। গড উইল গিভ হিম সার্ভ পানিশমেন্ট, এর জন্য এখন সে যে এটা সার্ভ করতে যদি না পারে, কাজ করতে না পারে, তাহলে গড হয়তো তাকে কি করবে, পানিশমেন্ট দিবে তার এই ব্যর্থতার জন্য। টু ডু দ্য ডিউটি অ্যাসাইন্ড বাই হিজ মাস্টার, কিসের জন্য, তার মাস্টার বা তার গডের দেওয়া যে দায়িত্ব ছিল তার প্রতি, সেই দায়িত্ব সে যদি এখন পালন করতে না পারে, তাহলে ঈশ্বর তাকে কি করবে, পানিশ করবে। ক্লিয়ার হইছে? জি ভাইয়া ক্লিয়ার করছি। Then the poet জি ভাইয়া। thought that he was not responsible for his blindness, অর্থাৎ কি বলতেছে, যে তারপর কবি মনে করলেন তার অন্ধত্বের জন্য তিনি দায়ী নন। দেন তারপর দ্য পোয়েট থট দ্যাট, কবি এখানে চিন্তা করতেছেন যে হি ওয়াজ নট রেসপন্সিবল ফর হিজ ব্লাইন্ডনেস, তার এই অন্ধত্বের জন্য সে দায়ী নয়, সে রেসপন্সিবল নয়, রেদার গড রেসপন্সিবল ফর হিজ সাফারিং, এবং বলতেছে যেহেতু দায়ী নয়, বরং তার কষ্টের জন্য ঈশ্বরই দায়ী ছিলেন, সে যে কষ্টের মধ্যে পড়েছে ঈশ্বরই দায়ী, কারণ ঈশ্বর যদি তার এই চোখের অন্ধত্ব না দিত, তাহলে তো সে তার কাজ করে যেতে পারত। তো দিস সেন্স অফ গিল্টি ক্রিয়েটেড অ্যান ইনার কনফ্লিক্ট ইন দিস মাইন্ড, এবং এই অপরাধবোধ তার মনের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করেছে, যে এটা আসলে আমার নিজের দোষে হইলো নাকি ঈশ্বরের দেওয়া দোষে হইলো। এখন ঈশ্বর যে আমাকে দায়িত্বটা দিয়েছে, আমি তখন এটা নিয়ে কিছু করতে পারবো না, তা আমি এখন কি করব। অর্থাৎ এই সেন্ট্রাল থিমটা লেখার, ইনার কনফ্লিক্টটা বোঝার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুরুর দিকে আপনারা কি লিখবেন,
আগে উনি যে পোয়েটিক ট্যালেন্ট পেয়েছেন সেটা তিনি তার দায়িত্ব সম্পন্নভাবে কাজ করবেন সেটা লিখবেন। পরবর্তীতে দেখবেন সে লিখবেন হচ্ছে সে তার জীবনে আর্লি সময়টাতে অন্ধ হওয়া শুরু করে এবং সে একটা সময় টোটালি অন্ধ হয়ে যায়। সে একজন ধার্মিক ব্যক্তি ছিল এবং তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল এবং পরবর্তীতে লিখবেন সে যে এখন টোটালি ব্লাইন্ড হয়ে গেছে, সে এখন ঈশ্বরের দেওয়া যে তার উপর একটা দায়িত্ব ছিল পোয়েটিক ট্যালেন্টের, সেটা এখন যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারে তাহলে ঈশ্বর তাকে শাস্তি দিবে। তো এই যে দায়িত্বটা, তার যে অন্ধত্বটা, এটার জন্য তো সে নিজে দায়ী নয়, বরং ঈশ্বরই দায়ী। এই কথাগুলোই বলেছে না এখানে? জি ভাইয়া। ভাইয়া ওকে, এবার আসেন, এবার আরেকটা জিনিস আমরা পড়ি আজকে নতুন করে, দ্য টোন অফ দিস পোয়েম। এই কবিতার টোনটা আগে আমাদের বুঝতে হবে, টোনটা কি জিনিস। আমরা এই যে কবিতাটা পড়েছি, যখন কবিতার লাইনগুলো আমরা পড়ি, কবিতার লাইনগুলো পড়ার মধ্যে আমাদের বুঝে নিতে হবে কবির মনের অবস্থাটা কেমন ছিল, বা কবি সে সময় কিভাবে এই লাইনগুলো উচ্চারণ করেছিল, দুঃখে বিলাপ করে না সান্ত্বনা দিয়ে, এটা আমরা বুঝতে পারবো। তো আমরা অলরেডি একটা বিষয় জানি যে কবিতার লাস্ট 6 লাইনের দিকে তিনি কনসোলেশন করেছেন, তিনি নিজেকে সান্ত্বনা দিয়েছেন। আর শুরুর দিকে তিনি অন্ধ হওয়ার জন্য তিনি কি করেছেন? ল্যামেন্টেশন করেছেন, বিলাপ করেছেন। জানি না এটা? এখানে ঠিক সেই কথাগুলোই বলেছে। দ্য পোয়েম বিগেইনস উইথ দ্য টোন অফ লেমেন্টেশন। এই যে কবিতাটা শুরু হয় বিলাপের সুর দিয়ে। দ্য পোয়েট অন্ডার্স, অন্ডার্স মানে কি? বিস্মিত হওয়া। দ্য পোয়েট অন্ডার্স হাউ হিজ লাইফ ইজ স্পেন্ট বিফোর হাফ অফ হিজ লাইফ স্পেন্ট। খেয়াল করে দেখেন তো, প্রথম দুইটা লাইনকে ব্যাখ্যা করা হয়েছে না এখানে? জি ভাইয়া। তো এখানে বলা হচ্ছে, কবি এখানে কি বলেছেন? আশ্চর্য হয়ে বলেছেন যে জীবনের অর্ধেক সময়ের আগেই তার এই চোখের আলো কিভাবে অতিবাহিত হয়ে গেল, বা নষ্ট হয়ে গেল, বা বন্ধ হয়ে গেল। নাও হি হ্যাজ নাথিং টু ডু ইন দিস ডার্ক অ্যান্ড হোয়াইট ওয়ার্ল্ড। দেখেন ওই তৃতীয় নাম্বার লাইনটা ব্যাখ্যা করা হয়েছে না? আলাদা করে কোনো কিছু করা হয়েছে? না ভাইয়া, এটা দ্বিতীয় নাম্বার। হ্যাঁ, তো এখন বলতেছে এখন এই যে অন্ধকার এবং বিস্তৃত পৃথিবীতে তার আর কিছুই করার নেই। হি ইজ ভেরি স্যাড, সে এখন খুবই দুঃখিত। টু থিঙ্ক, এজন্য চিন্তা করতেছে যে হি ইজ পোয়েটিক ট্যালেন্ট, তার এই যে কাব্যিক প্রতিভাটা, দ্যাট যে হি হ্যাড গট অ্যাজ আ গিফট ফ্রম গড, তিনি যে ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন, উইল স্টে আনইউজড ইন হিজ হার্ট অ্যান্ড মাইন্ড টিল হিজ ডেথ। অর্থাৎ তার মৃত্যু হওয়া পর্যন্ত এটা এখন অব্যবহৃত হয়ে থাকবে। অথবা আমরা বলতে পারি তিনি যে ঈশ্বরের কাছ থেকে এটা দান পেয়েছিলেন, তা মৃত্যুর আগ পর্যন্ত তার হৃদয় এবং মনের মধ্যে এটা অব্যবহৃত হয়ে থাকবে। এই ভেবে তিনি আসলে খুব দুঃখিত, তিনি আসলে অনেক ভেরি স্যাড। ক্লিয়ার হয়েছে? এখন দেখেন বিষয়টা হচ্ছে, দান শব্দটা ইউজ না করে আশীর্বাদ শব্দটা ইউজ করলে ভালো হয় না? হ্যাঁ করা যায়, আপনি আপনার মতো করতে পারেন। একটা বিষয় মনে রাখেন, আমাদের সামারিটা বা কবিতাটার কথাগুলোই কখন কিভাবে ব্যবহার করা হয়েছে এটা লক্ষ্য করবেন। আপনাকে এটা বুঝতে হবে। আপনি পুরো কবিতার সামারিটা ভালোভাবে বুঝেছেন মানে আপনি পুরো কবিতাটা বুঝতে পারছেন। এখন ওই সামারিটাকে বা ওই কবিতাটাকে এখন বিস্তারিতভাবে কোথায় কিভাবে ব্যবহার করেছে, কোথায় কিভাবে ব্যবহার করেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এনাফ। এখন একটা বিষয় বলি, আমরা যতই সিন পোয়েম আনসিন পোয়েম পড়ি, যদি ভাগ্যে কমন না পড়ে তখন কি করবেন? যদি কমন না পড়ে, আপনাকে প্র্যাকটিসের উপর নির্ভর করে তখন অ্যান্সার করতে হবে। এই যে আমরা কবিতাটা পড়লাম, এই যে আমরা অ্যান্সার করতেছি, এটা থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি আনসিন পোয়েম আমাদের সামনে আসে, অন্তত আমাদের সেই কবিতাটা পড়ে কিছুটা হলেও সামারি, থিম এগুলো যেন আমরা লিখতে পারি, অর্থাৎ যাতে মুখস্থ করতে না হয়। কারণ যদি একটা আনসিন পোয়েম আসে যেটা আমরা কোনোদিনও পড়ি নাই, তখন উত্তর কি করবেন না? কিন্তু ভাইয়া এই যে কবিতার ভাষাগুলো আর বাস্তবের যে শব্দের অর্থগুলো হয় এগুলো অনেক ডিফারেন্স। যে একটা বুঝতেছি আমি, যে একটা বুঝাইছে আর অর্থ বলতে গেলে, ব্যাখ্যা করতে গেলে অন্যটা হয়ে যায়। তা তো হবেই, সেটা তো হবেই। তারপরে সবকিছুর মধ্য দিয়ে অন্তত তো লিখে আসতে হবে। এই জন্য হচ্ছে আমরা প্রায় 14-15টা কবিতা হচ্ছে প্র্যাকটিস করব। তারপর পার ডে পার্ট বি গুলো আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ পুরো রিডিং স্কিলটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যদি কমন পেয়ে গেলেন তাহলে তো খুবই ভালো। যদি কমন না আসে তাহলে কি হবে? তাহলে আপনাকে কবিতাটা পড়ে যা বুঝতেছেন, যতটুকু বুঝতেছেন সেটার উপরে লিখে আসতে হবে। ভাইয়া আমাদের হচ্ছে রিডিং স্কিল
যেহেতু 29টা কবিতা দেওয়া আছে, তো এই 29টা সবগুলাই যদি আমি পড়ি তারপরে কি তেমন দেওয়া সম্ভব না? বিষয় হচ্ছে যে গত কয়েক বছর থেকে কমন পড়তেছে। আবার শুরুর দিকে যেমন আমরা যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেই, তখন ইলিজি একটা কবিতা আছে না, অনেক বড় একটা কবিতা, জি। ওই জি ভাইয়া। কবিতার প্রথম 13টা লাইন না 12টা লাইন তুলে দিছে। আমরা কেউ ওই কবিতা কখনো চোখ দিয়েও দেখি নাই ওইভাবে, জাস্ট ওইখান থেকে সামারিটা পড়েছিলাম। এত বড় কবিতা পড়া সম্ভব না, এই জন্য পড়ি নাই। ফার্স্ট ইয়ারে থাকতে অতটা আমরা নিজেরাও অতটা বুঝি নেই, বা হচ্ছে আমাদেরকে এইভাবে আমরা কারো কাছে পড়ার সুযোগ পাইনি। সেই সময় কেউ এইভাবে পড়াইতো না, গ্রুপেই ছিল না, দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপে আমি নিজেই কাজ করতাম, আর একটা গ্রুপ ছিল এক্সট্রা, এবং আমি সেখানে হচ্ছে কিছু কিছু ক্লাস নিয়েছিলাম 2017 সালে। তো হঠাৎ করে এরকম একটা কবিতা আসলো, তখন আমার প্র্যাকটিসের উপর এতদিন ক্লাস নেওয়ার অভিজ্ঞতাতে আমি ফার্স্ট ইয়ারে ক্লাস নিয়েছিলাম। তো এই অভিজ্ঞতা থেকে আমি কবিতাটা পড়ি। খুব কঠিন কিছু লাইন ছিল সেখানে, মানে বোঝাটা খুব টাফ, ওয়ার্ড মিনিংগুলো বোঝা কঠিন হয়ে গিয়েছিল। তারপরে অনেক কষ্টে লিখে লিখে রাইম স্কিম এসেছিল, সেটা লিখেছি। সামারিটা লিখতে পারতাম প্র্যাকটিসে করে, এবং থিমটা বুঝতে পারছিলাম যে কি হবে। থিম, সামারি, রাইম স্কিম, এই তিনটা লেখার পর আর কি লিখবো দিশা পাচ্ছি না। এখন আরো প্রশ্ন ছিল, ইমাজারি ছিল। তখন আমি চিন্তা করলাম যে আমি তো ইমাজারির বেসিক জিনিসটা জানি, যে ইমাজারির ডেফিনেশনটা লিখলাম। লেখার পরে কবিতার যে মেইন ওয়ার্ডগুলো, যেই ওয়ার্ডগুলো আমাকে ইমাজারিটাকে মনে করায় দেয়, আমার হচ্ছে মনের চিত্রটাকে ফুটিয়ে তুলে, সেই ওয়ার্ডগুলো নিয়ে ব্যাখ্যা করলাম। তো এইভাবে শেষ পর্যন্ত 5টা প্রশ্ন লিখে আসছি, এবং আপনাদের আচ্ছা দোয়ায়। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ইংলিশ রিডিং স্কিলের থার্ড পার্ট সি এর জন্য মানে থিম, টোন, ফিগ অফ স্পিচ এগুলা দেওয়ার সময় আগে কি এগুলা ডেফিনিশন মানে হ্যাঁ, এই দিতে জন্যই হবে? মনে আপনাদের করেন আমি পড়িয়েছিলাম ডেফিনেশনগুলো জি। দিতে পারলে ভালো। যখন রাইম স্কিম লিখবেন, আপনি রাইম স্কিমের ডেফিনেশনটা দিয়ে শুরু করবেন। যখন আপনি জেনেরিক জি। ফর্ম লিখবেন, তখন আপনি সনেটের ডেফিনেশনটা দিয়ে শুরু করবেন। বুঝতে পারছেন? যখন আপনি থিম লিখবেন, তখন প্রয়োজনে আপনি শুরুতে থিমটা কি জিনিস সেটা লিখে আপনি শুরু করতে পারেন। ঠিক আছে? জি, তাহলে একটু বড় হবে। তাই বলে আবার সামারির ডেফিনেশন দিতে যাবেন না। আচ্ছা। আচ্ছা, এবার আসি এখানে যে হিজ হার্ট ওয়ান্টস নাও মোর অ্যান্ড মোর টু সার্ভ দ্য পারপাস অফ গড বাই রিলিজিয়াস রাইটিং। কি বলতেছে? তার এখন হৃদয়, বা আমাদের কবির হৃদয়টা এখন আরো বেশি করে ধর্মীয় লেখনের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করতে চায়, বা ঈশ্বরের সেবা করতে চায়। বুঝতে পারছেন? বাট কিন্তু হি হ্যাজ নো ওয়ে টু রাইট অ্যাজ হি ইজ ফুললি ব্লাইন্ড। অর্থাৎ বলতেছে কিন্তু এই যে সে এখন কি ফুললি ব্লাইন্ড, সম্পূর্ণ অন্ধ হওয়ায় তার লেখার কোনো উপায় ছিল না। নো ওয়ে, কোনো উপায় নেই। দিস পার্ট অফ দ্য পোয়েম কনভেজ দ্য ডিপ লেমেন্টেশন ফর দ্য পোয়েট। অর্থাৎ কবিতার এই যে অংশটা গভীর একটা বিলাপকে প্রকাশ করতেছে। বুঝতে পারছেন? কথা বলেন। জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট 6 লাইন ব্যাখ্যা করা হয়েছে। দ্য সিস্টেড ক্যারিজ দ্য টোন অফ কনসোলেশন। অর্থাৎ বলতেছে হোয়েন দ্য পোয়েট আস্কস হিমসেলফ উইথ গড ডিজায়ারফুল সার্ভিস ফ্রম আ হেল্পলেস ব্লাইন্ড ডিভোটেড লাইক হিম। অর্থাৎ আমাদের এই যে ষষ্ঠকে মূলত হচ্ছে সান্ত্বনার সুর বা কনসোলেশনের সুর বহন করে, যখন কবি নিজেকে জিজ্ঞাসা করেন যে ঈশ্বর তার মতো একজন অসহায় অন্ধ ভক্তের কাছ থেকে পরিপূর্ণ সেবা চায় কিনা। অর্থাৎ যখন কবি এখানে নিজেকেই জিজ্ঞাসা করতেছে, যদি ঈশ্বরের ইচ্ছা হয় যে আমার কাছ থেকে সে কি করবে, পরিপূর্ণ সেবাটা যে চাবে, যে সে সেটা নিজেকেই জিজ্ঞাসা করতেছে যে অসহায় একজন ভক্তের কাছ থেকে আসলে পরিপূর্ণ সেবাটা সে চায় কিনা, এটা আসলে আমার আগে বুঝতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখানে মুস্তাফিজুর আছেন? ক্লাসে নাই, মেসেঞ্জার গ্রুপে ফটর ফটর করে কেন? গতকালকে তাহলে উনি ক্লাস করেনি?
আমি তো গতকালকে বলেছিলাম যে হচ্ছে রুটিনটাতে একদিন পিছায় গেছে, বলছি না? জি তাহলে জি এই ভাইয়া, যে এই বলছেন। ধরনের বিদঘুটে মার্কা প্রশ্নগুলো করে, ওনারা যদি ক্লাসগুলো করতো তাহলে কি সমস্যা হইতো? এই ধরনের প্রশ্ন কখনো করতো? ভাইয়া ক্লাস করে না, কিন্তু গ্রুপে এসে খুব কথা বলে। আসলে ভাইয়া 2-3 ঘন্টা ক্লাস হয় তো, ওই জন্য ধৈর্য ধরে থাকতে পারে না। পরবর্তীতে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দেয়, আর পরে আইসা এই যে এই সেই করে আর কি, প্রশ্ন করে কেমনি কি হলো, কোথা থেকে কি হলো, মানে আর কি বুঝেন। ফাজলামি শুরু করছে। আচ্ছা ভাই আপনি কন্টিনিউ করেন, অনেক দেরি হয়ে যাবে না হয়। ওকে, গড ডাজ নট নিড হিউম্যান সার্ভিস অর এনি গিফট ফ্রম দ্য ম্যান। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, যতটুকু বললাম। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখানে এখন বলতেছে যে এই যে ঈশ্বরের যে মানব সেবাটা, ঈশ্বরের প্রতি যে হিউম্যান সার্ভিসটা আছে, এবং হচ্ছে যে কোনো ধরনের গিফট, মানুষের কাছ থেকে যে কোনো ধরনের গিফট বা উপহার, এটা আসলে ঈশ্বরের প্রয়োজন নেই। গড ডাজ নট নিড, এটা ঈশ্বরের প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? হিউম্যান সার্ভিস অর এনি গিফট ফ্রম আ ম্যান। ঈশ্বরের কাছ থেকে যে কোনো যে কোনো ধরনের উপহার বা মানুষের যে সার্ভিসটা আছে, এটা ঈশ্বরের দরকার নেই। এটা হচ্ছে কবির কথা। গড ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিজ কিংডম ইজ অল ওভার দ্য ল্যান্ড অ্যান্ড ওশান। অর্থাৎ বলতেছে গড ইজ দ্য, ঈশ্বর হচ্ছে আমাদের জগতের রাজা, এবং তার যে রাজত্ব সমস্ত হচ্ছে স্থল এবং সমুদ্র জুড়ে। তার রাজত্বটা সমুদ্র এবং স্থল জুড়ে। ক্লিয়ার? হি জি ইজ ভাইয়া, অলমাইটি। আসলে ঘুরে ফিরে তো সেম কথাই বারবার হ্যাঁ, আসতেছে। ওই কথাগুলোই তো আসবে। আমি তো এই জন্য বলছি যে এই রিডিং স্কিলের এটাই সুবিধা। আপনি যদি পোয়েট্রিটার সামারিটা বা এবং কবিতাটা ভালো করে বুঝেন, ওই কথাগুলোই আপনাকে সাজায় লিখতে হবে শুধু। কারণ কথা তো ওইটাই। এখন হচ্ছে কনসোলেশন, কিভাবে তিনি নিজেকে কনসোলেশন দিয়েছেন। তিনি এখন কিভাবে কনসোলেশন বা সান্ত্বনা দিল? অর্থাৎ তিনি এখন প্রথমেই প্রশ্ন করেছিল, আই ফন্ডলি আক্স, কবিতার লাইনের মধ্যে আছে, মনে পড়ে? 9 নম্বর না 10 নম্বর লাইনে তো ওইখানেই বলে। তো ওই কথাটাই এখানে আসছে যে তিনি নিজেকে প্রশ্ন করেন যে আমি তো এখন অন্ধ, ঈশ্বরকে আমার কাছ থেকে পরিপূর্ণ সেবাটা চায় কিনা সে নিজেকে প্রশ্ন করে। এরপর বলতেছে যে আসলে ঈশ্বরের কোনো ধরনের হিউম্যান সার্ভিস বা মানুষের কাছ থেকে কোনো উপহারের দরকার নেই, এবং বলতেছে কারণ ঈশ্বরের সব কিছুই আছে, ঈশ্বরের নিজস্ব একটা রাজ্য আছে, পুরো জগৎটাই তার রাজ্য, এবং ঈশ্বরের রাজ্যের মধ্যে স্থল সমুদ্র সবই আছে। সে হচ্ছে কি সর্বশক্তিমান। এই কথাগুলোই বলতেছে এখন, এবং বলতেছে হি হ্যাজ থাউজেন্ডস অফ এঞ্জেলস টু ওবে হিজ অর্ডার এট আ কুইক স্পিড, এবং তার অসংখ্য হাজার হাজার কি আছে, ফেরেশতা আছে। এরা কি করে? সব সময় কুইকলি, দ্রুত গতিতে তার অর্ডার মানার জন্য বা তার আদেশ পালন করে। ঠিক আছে? জি ভাইয়া। এবং বলতেছে দিস প্যাশন কনসোল দ্য পোয়েট সেইং দ্যাট দ্য পারসন হু ডু their duties as assigned by God and those who stand and wait with passion service the purpose of the creator. ওই কথাগুলোই আছে, দেখেন জাস্ট একটু ঘুরায় লেখা, একটু সাজায় লেখা হয়েছে। এখানে বলতেছে প্যাশন, দ্য প্যাশন কনসোল, অর্থাৎ ধৈর্য ধরে কবি নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে যারা ঈশ্বরের দ্বারা নির্ধারিত, অর্থাৎ ফেরেশতারা, তারা তাদের দায়িত্ব পালন করে। এবং দোজ হু স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, তারা সবসময় কি করে? ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে। তারা কি? সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূরণ করে। পারপাস যে আছে, পারপাস অফ দ্য ক্রিয়েটর। ইন দিস পার্ট, এই যে অংশটা, দ্য টোন এন্ডস উইথ কনসোলেশন, এই অংশে মূলত যে টোনটা আছে এটা সান্ত্বনা দিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছেন? কবিতার এটাই সুবিধা, আপনি পুরো কবিতাটা বুঝতে পারলে সেই কথাগুলো ব্রড কোশ্চেনেও লিখতে হয়, শর্টেও লিখতে হয়, সেই কথাগুলোই রিডিং স্কিলেও লিখতে হয়। দেখবেন এরপরের প্রশ্নটা আরো সহজ। ইভালুয়েট দ্য পোয়েম অ্যাজ আ সনেট। কি বলছে এখানে? সবগুলোই আপনাদের জানা, জাস্ট গুছায় লিখতে হবে। আপনি এখানে প্রথমে সনেটের ডেফিনেশন দিতে পারেন, দিয়ে আপনি লিখতে পারেন দ্য পোয়েম ইজ সনেট। এখানে মূলত সনেটের ডেফিনেশনটা পরে দেওয়া আছে, দ্য পোয়েম ইজ সনেট। আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, ওই যে সেদিনের মতো সনেট, যে এটা হচ্ছে একটা ইটালিয়ান শব্দ, সনেটো থেকে এসেছে, এবং এর অর্থ হচ্ছে শর্ট সং। বুঝতে পারছেন? এই কথাগুলো অ্যাড করে আরো বড় করতে পারবেন।
এবং আপনি চাইলে আরো লিখতে পারেন যে আমরা জানি সনেট হচ্ছে তিন ধরনের সনেটের 3 ধরনের রাইম স্কিম দিবেন। দেওয়ার পর আপনি বলতে পারেন এই যে কবিতাটা, আমার কথাগুলো বুঝতে পারতেছেন? অর্থাৎ যে শর্ট কোশ্চেনটা আমরা পড়েছি সেই শর্ট কোশ্চেনের উত্তরটাই আপনি এখানে লিখে দিতে পারেন। সরি, শর্ট না, একটা ব্রড কোশ্চেন যে পড়েছি, অন হিজ ব্লাইন্ডনেস এজ আ সনেট। আর দরকার আছে কোনো কিছু, ওই কথাগুলোই আছে। দেখেন এই যে অক্টেভ কনসিস্ট 8 লাইন, রাইম স্কিম এবিবিএ, তারপর সিস্টেট কনসিস্ট 6 লাইন, সিডি or সিডি অক্টেভ আস্ক আ কোশ্চেন অর কনফ্লিক্ট, আর সিস্টেট ট্রাইস টু অ্যানসার এন্ড সলিউশন অর দ্য প্রবলেম অর কনফ্লিক্ট। এবং বলতেছে দিস টার্নিং, এই যে টার্নিংটা নিল, প্রবলেম থেকে সলিউশনে আসলো, এটা কি অক্টেভ টু সিস্টেট ইজ কল্ড ভোল্টা ইন লিটারেরি টার্ম, ভোল্টা। এবং flowing the Petrarchan sonnet, rhyme scheme of Petrarchan sonnet ABBA, that of the sisted CD, the subject matter of this sonnet is inner conflict of the poet। এটা এখানে মনে হয় নতুন করে আছে নাকি, গতকালকেও ছিল। the subject matter of this sonnet is the inner conflict of the poet, যেটা আমরা থিমের মধ্যে পড়েছি। জি ওই কথাগুলোই আছে, আলাদা করে কিছু পড়তে হচ্ছে। না ভাইয়া, তারপর বই এবার দেখেন ফিগার অফ স্পিচ, আমরা এখানে প্রথমে এলিটারেশন পাবো। এলিটারেশন, এই যে ডে ইজ ডার্ক, আমরা প্রথম অক্ষর ডি, এখানেও ডি কি প্রথমে থাকবে এলিটারেশনের, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ডব্লিউ, ক্লিয়ার হয়েছে? তারপর মেটাফোরের ক্ষেত্রে কি বলতেছে, থ্রো দো মাই সোল মোর ব্যান্ড, যদিও আমার আত্মাটা কি হচ্ছে আরো বেশি ঝুঁকে পড়তেছে, টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, অর্থাৎ আমার ঈশ্বরের প্রতি আরো বেশি সেবা করার ইচ্ছা হচ্ছে, তাদের মতো আরো বেশি সেবা করার ইচ্ছা হচ্ছে। তবে এখানে তুলনা বোঝাচ্ছে না, মানে এখন অসুস্থ হওয়ার পর আর অসুস্থ হওয়ার আগে, এই দুইটা জিনিসের মধ্যে একটা তুলনা হয়েছে না? এবং এখানে আরেকটা জিনিস তুলনা বোঝাচ্ছে, সেটা হচ্ছে সোল ভার্সেস মাইন্ড, MIND, অর্থাৎ তার আত্মা একটা চাচ্ছে, তার আত্মা এবং তার মন, এই দুইটা জিনিসের মধ্যে। তো এখানে নিচে লিখে দেওয়া আছে, দ্য পোয়েট কম্পেয়ারস হিজ সোল টু হিজ মাইন্ড। বুঝতে পারছেন? না এটা ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হয় নাই? না আগে আপনাকে তাহলে মেটাফোরের বিষয়টা বুঝতে হবে। মেটাফোরটা কি জিনিস? দুইটা মেটাফোরটা দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এবং এস বা লাইকের ব্যবহার থাকবে না। এখন এখানে দেখেন, দো মাই সোল মোর ব্যান্ড, এই লাইনটার অর্থ কি? আমার মানে আরো বেশি যোগ সৃষ্টি হচ্ছে তার আত্মাটা এখন আরো বেশি কি চাচ্ছে, ঝুঁকে পড়তেছে, টু সার্ভ, সেবা করার জন্য। কার সেবা করার জন্য? মাই মেকার, অর্থাৎ তার মনের সাথে, তার মন বলতেছে একটা, তার আত্মাটা চাচ্ছে আরেকটা। তার মনটা যদি হচ্ছে একটু সেবা করতে যাচ্ছে, মানে আগে সেবা করতে চাইতো, সেবা করতো, কারণ অন্ধ হওয়ার আগেও সে কি রিলিজিয়াস কবিতা লিখে ঈশ্বরের সেবা করতো, ঠিক আছে? তো এখন অন্ধ হওয়ার পরে তার আত্মাটা আরো বেশি করে সেবা করতে চাচ্ছে, তো তার মনের সাথে এখানে তার একটা সোলের কি হচ্ছে, মাইন্ডের সাথে তার সোলটার একটা তুলনা বোঝাচ্ছে। বুঝেন নাই? কথা বলেন। বুঝেছি। যেমন এরপরে যদি আমরা খেয়াল করি কি আছে, আমাদের এখানে পার্সনিফিকেশন আছে। পার্সনিফিকেশন, বাট প্যাশেন্ট টু প্রিভেন্ট দ্যাট মারমার সুন রিপ্লাইজ, অর্থাৎ এখানে এই যে প্যাশেন্ট, ধৈর্য ধারণ করা, আমাদের কবির যে ধৈর্য ধারণ করার বিষয়টা, এটা আমাদের কি একজন মানুষ হিসেবে কি করতেছে, ইয়া করা হচ্ছে, তাকে একটা চিন্তার মধ্যে আইডেন্টিফাই করা আনতেছে। হচ্ছে একজন হিউম্যান বিং হিসেবে। এবং মারমার মানে কি? মারমার মানে কি কি বলছিলাম? করে আওয়াজ করা বা কথা বলা, কি করা? বিড়বিড় করে কথা বলা বা আওয়াজ করা, বিড়বিড় এরকম করে, একটা কিছু। মানে বিড়বিড় করে এলোমেলো করে হচ্ছে উত্তর দেওয়া। তো এই যে দ্যাট মারমার হু রিপ্লাইজ রিপিটেডলি মারমারিং টু দ্য কোশ্চেন অফ দ্য পয়েট, অর্থাৎ এই যে কবি এখানে বলছেন যে যিনি মূলত এই যে এইভাবে হচ্ছে বিড়বিড় করে মূলত হচ্ছে কথা বলতে পারে, সে কি ধৈর্য ধারণ করতে পারবে? স্যার পার্সনিফিকেশন এটা একটু বুঝে দিলে ভালো হতো। বুঝি নাই। পার্সনিফিকেশন এটা নিয়ে এটা একটু বুঝে দিলে ভালো হতো। পার্সনিফিকেশনটা হ্যাঁ। আপনাদের ইয়া আছে, কি বলে হচ্ছে যে এবিসি বই আছে? না।
এবিসি হ্যাঁ, আরে বেশি টাকা লাগবে এবিসি বই কিনেন নাই? আছে। এবিসি বইটা বের করেন। ডিসকাস করলে ভালো হইতো আর কি। আমি এই জন্যই তো এবিসি বইটা বের করতে বললাম। এবিসি বইটা আমাদের যেমন প্রত্যেকটা ধর্মগ্রন্থের একটা করে ধর্মগ্রন্থ আছে না ধর্মের, ঠিক ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এই এবিসি বইটা একটা ধর্মগ্রন্থের মতো। বুঝতে পারছেন? জি। এই বইটা তো ভাই আমরা কিনি না, আমি কিনি না, এটা কি কিনতে হবে? অবশ্যই এটা আপনার আজীবন কাজে লাগবে যতদিন ইংরেজি সাহিত্য পড়াশোনা করবেন। ভাইয়া বইটার নাম কি? এবিসি এবিসি অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা আমি একটু পার্সোনিফিকেশনটা ক্লিয়ার করে দিই। পার্সোনিফিকেশন জিনিসটা আসলে কি? একজন ব্যক্তি হিসেবে বা মানুষের আকার দ্বারা একটা জিনিস বা ধারণার প্রতিনিধিত্ব করা, অর্থাৎ একটা কাল্পনিক একটা জিনিসকে বা একটা ধারণার প্রতিনিধিত্ব হিসেবে মনে করা হচ্ছে এরকম জিনিস। যেমন হচ্ছে এখানে প্যাশেন্ট, প্যাশেন্ট কি ধৈর্য ধরতে বলা হয়েছে, প্যাশেন্ট টু প্রিভেন্ট বাট প্যাশেন্ট টু প্রিভেন্ট, অর্থাৎ এখানে প্যাশেন্টকে অফ দ্য পোয়েট হ্যাজ বিন থট, একজন এখানে কি চিন্তা করেছে, একজন মানুষ হিসেবে, একজন পার্সন হিসেবে চিন্তা করেছে। পেশেন্টটাকে এখানে একজন পার্সন হিসেবে চিন্তা করেছে, অর্থাৎ একজন ব্যক্তি হিসেবে বা মানুষের আকার দ্বারা তাকে চিন্তা করা হয়েছে। বুঝতে পারছেন? রূপকর্তে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার হয়েছে? আর একটু আচ্ছা আমি তাহলে আপনাদের এতটুকু বলি যে পার্সোনিফিকেশন কেন ব্যবহার করা হয়। একটা সাপোজ একটা গল্পের মধ্যে ব্যক্তিত্ব ব্যবহার করার উদ্দেশ্য বা পার্সোনিফিকেশন ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে ধারণা এবং আবেগটাকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা। একটা দৃশ্যে কি ঘটতেছে তা পাঠকদেরকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য এই পার্সোনিফিকেশনের ব্যবহার করা হয়। এখন এইখানে কবি তো সাপোজ বলতেছে নিজে থেকেই কি করতে পারে, চুপচাপ থাকতে পারে বা ধৈর্য ধারণ করতে পারে, তবে এইখানে প্যাশেন্ট বা হচ্ছে প্রিভেন্ট এই জিনিসগুলোকে সরাসরি আপনাদের মানুষ হিসেবে বা একজন ব্যক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনাদের এই কবিতাটার অর্থটা আপনারা ভুলে গেছেন আমার বিশ্বাস। এই লাইন দুটার অর্থগুলো মনে আছে? বলেন তো অর্থগুলো কি? এই লাইনের অর্থগুলো সমস্যা হচ্ছে। এই লাইনের অর্থগুলোই সমস্যা হচ্ছে কেন? কালকে তো ভালোভাবে বুঝতে পারছিলেন। কতদিনের ক্লাসটা করা হয়নি আর দেখেন এখানে কি বলেছিল, পুরো লাইনটা যদি খেয়াল করেন, আই ফন্ডলি আস্ক বাট প্যাশন টু প্রিভেন্ট। আই ফন্ডলি মানে কি বোকার মতো বা নির্বোধের মতো সে প্রশ্ন করেছিল, বাট কিন্তু ধৈর্য আমাকে কি করে, প্রিভেন্ট মানে কি প্রতিহত করে, যে ধৈর্যটা আমাকে প্রতিহত করতেছে, যে আমি যে ধৈর্য ধরবো এটা আমাকে কি করতেছে, একেবারে প্রতিহত করে দিচ্ছে। তাহলে ধৈর্যটা এখানে কি? আপনাকে প্রতিহত কে করতে পারে? আমার কথার উত্তর দেন। আপনাকে সচরাচর বাধা প্রদান কে করতে পারে? কোনো মানুষ? একজন মানুষ। তাহলে এখানে ধৈর্যটাকে একজন ব্যক্তিত্ব হিসেবে তুলনা ধরা হয়েছে, মনে করা হয়েছে, মানুষের মতো করে চিন্তা করা হয়েছে। তো এই যে যখন মানুষের মতো করে চিন্তা করা হয়, কোনো ব্যক্তিত্ব আকারে চিন্তা করা হয়, তখন সেটাকে পার্সোনিফিকেশন বলে। যেমন আমরা টু ওটাম কবিতায় ওটামকে পার্সোনিফাই করবো হচ্ছে 3 ভাবে। সেদিন একবার বলেছিলাম মহিলা হিসেবে পার্সোনিফাই করেছিল। ওটাম একটা ঋতু, সে কোনো মানুষ না, কিন্তু তাকে একজন মহিলা একজন ব্যক্তিত্বের একটা রূপ দান করা হয়েছে। সে ফসল কাটতে যায়, সে ফসল আনতে যায়, সে আপেল থেকে জুস বের করে, এরকম কথা বলবে। তো ঠিক এখানেও বলা হচ্ছে যে আমাদের প্যাশন, এই যে ধৈর্যটা আমাদের কি করে, প্রিভেন্ট করে, আমাদেরকে বাধা প্রদান করতেছে। তাহলে প্যাশেন্ট কি মানুষ যে আপনাকে বাধা প্রদান করবে? তাহলে ধৈর্যটা বা প্যাশেন্টটাকে এখানে একজন ব্যক্তি রূপে প্রকাশ করা হয়েছে। বুঝতে পারছেন? যেটা এখন বুঝেছি। কন্টিনিউ করেন সামনে। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপর কি বলতেছে, এরপরে মূলত আছে একটা প্যারাডক্স। এরপরে মূলত আছে প্যারাডক্স, অর্থাৎ দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট।
অর্থাৎ এই যে স্টেটমেন্টটা বা এই যে বক্তব্যটা, এটা কি অ্যাপারেন্টলি একটা কন্ট্রাডিক্টরি, বাট এটা কিন্তু বাস্তবে সত্য এবং আমাদের বাস্তব দৃশ্যপটেও এটা সত্য। ঈশ্বরের সেবা করার জন্য দাঁড়িয়ে থাকে, এটা আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। এবং শুধু এটা না, বড় বড় নেতারা, বড় বড় রাজা বাদশাদের আশেপাশে এরকম হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে তাদের কথা শোনার জন্য। একটা কথা বলা মাত্র 10-12 জন হুমড়ি খেয়ে পড়ে সেই কাজটা করার জন্য। তাহলে এটা একটা বাস্তব সত্য না? এটা রিয়েল সেন্স থেকে আমরা দেখতে পাই না? জি তো ভাইয়া। এরকম যেটা বাস্তব সত্য সেটাকে প্যারাডক্স বলা হয়। ক্লিয়ার? আচ্ছা তারপর এখানে রাইম স্কিমটা আছে, আর রাইম স্কিমটা চাইলে আপনি আপনাদের নিজেদের মতো করে লিখতে পারেন। আপনি লিখতে পারেন দিস ইজ আ Peterson sonnet and accordingly it flows the Peterson pattern of structure and rhyme scheme. The rhyme scheme of the octave is ABBA ABBA, which means line 1 rhyme with the 4-5-8, অর্থাৎ লাইন 1 এর সাথে আমাদের 4 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার লাইনের মিল আছে। such as spend bend present prevent, এই লাইনগুলোর উচ্চারণগুলো এই ওয়ার্ডগুলোর একই। সো এখানে আপনি লিখতে পারেন সো ইটস কল্ড এ। Line 2 rhymes with 3, 6, 7, such as wide, height, child, denied. So it is called B. কথাগুলো শুনেন, it is called B. The rhyme scheme of the system is CD CD, which means line 9 neat rhymes with the line 12 speed and line 10 অর্থাৎ আপনি এখানে বলতে পারেন এই দুইটাকে সি বলা হচ্ছে, তাহলে এখানে বলতে পারেন it calls আর সি। Line 10 best rhymes with the line 13 rest, it calls D, and line 11 state rhymes with line 14 await, it's called E. Finally, rhyme scheme of the poem is ABBA ABBA CDE CDE. এতটুকু বলে শেষ করে দিতে পারেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জি ভাইয়া, রাইম জি ভাইয়া। রাইম স্কিম নিয়ে আর কারো কোনো সমস্যা নাই তো? না এটা কি এই ক্লাস করার পর থেকে না আগে থেকেই সমস্যা ছিল না? ভাইয়া, ক্লাস করতে ক্লাস করার পরে করতে কলেজে তখন একটু ক্লিয়ার হয়েছিল, আগে দেখছিলাম। দেখছেন কতগুলো জিনিস আপনারা শিখে ফেলছেন এই কয়েকদিন। এরা কি শুধু কোনো ধারণা নেই। আমার বিশ্বাস আমি যদি এখন আপনাদের পরীক্ষা দিতে পাঠাই আপনারা ফেল করবেন না, না পড়েও কিছু হলেও লিখে আসতে পারবেন রিডিং স্কিলটা। জি যাই ভাইয়া। কবিতা আসুক না কেন, অন্তত First কবিতার 50 মার্ক। rhyme scheme। আমার এতটুকু বিশ্বাস আছে কবিতার 50 মার্কে যদি একটা সনেট আসে আপনারা মিনিমাম 20, 30, 25, 30 মার্ক পেয়ে আসবেন। জি ভাইয়া, আশা করা যায়। এই যে কনফিডেন্সটা গ্রো আপ হচ্ছে এই কয়েকটা ক্লাসে যদি এমন হয়, তা আরো 15, 20টা 14, 15টা ক্লাস করলে আরো কনফিডেন্স ভালো হবে না? হ্যাঁ ভাইয়া। কিন্তু এই জন্য সেদিন আপনাদের জাহিদ ভাইয়া না জেপি ভাইয়া বলছিল যে আপনাদের যতটা উৎসাহ এখন দেখতেছি এই উৎসাহটা শেষ পর্যন্ত ধরে রাখেন ক্লাস করার ক্ষেত্রে, ভাইয়া চেষ্টা করব। তাহলে ভালো কিছু করতে পারবেন। দিনের পড়াটা দিনে শেষ করেন, আমার এই কথাটার উপর ডিপেন্ড করে পড়াশোনা করেন যে আমার দিনের পড়া দিনে শেষ করতেই হবে, পরের দিনের জন্য রাখা যাবে না। এটা কয়েকদিন, 17 তারিখের পর তো একদিন করে বন্ধ পাচ্ছেন, তখন আবার আগের পড়াগুলো রিভিশন দিবেন এবং দিনের পড়াটা দিনে করবেন। ভাইয়া এখন তো প্রতিদিন ক্লাস হয়, একটা ক্লাস মিস দিলে মনে হয় যে অনেক মানে ফিরে যেতেছে, যে একটা ক্লাস মিস দিলে জমা হয়ে যায় পড়া। আমি তো যখন আপনাদের ক্লাস রুটিন বা ক্লাসের জন্য যে পিছাই দিলাম 25 তারিখ বললাম, 5 তারিখ করতে বলছিলাম, কেন বলছিলাম? যে একটা ক্লাস যারা মিস করবে তারা সেটা আর কভার করতে পারবে না, কভার করাটা অসম্ভব হয়ে যাবে, প্রচুর পরিশ্রম করতে হবে তাকে সেটা কভার করার জন্য, এবং সেটা কভার করতে যেয়ে পড়াশোনা থেকেই ছিটকে চলে যেতে পারে যে ভাই আমার দ্বারা এত পড়াশোনা করা সম্ভব না। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এই সবগুলো ক্লাস করে এইভাবে একটা হতে থাকবে না, একটু গ্যাপ দিয়েন। আর এই যে বললাম যে আগামী 17 তারিখ থেকে লাস্ট ক্লাস টানা হবে, তারপর 18 তারিখ ক্লাস হবে, তারপর একদিন পর পর 18, 20, 22 অর্থাৎ শনি সোম বুধ শুক্র আপনাদের ক্লাস হবে 18 তারিখ থেকে। বুঝতে পারছেন? জি। কারণ 17 তারিখ থেকে প্রশ্ন করি, হ্যাঁ অবশ্যই আমাদের যে পিডিএফ গুলো দেওয়া হয় আপনি আমাদেরকে হোমওয়ার্ক দেন গ্রুপে পোস্ট করার জন্য, আমরা কি পিডিএফ থেকে সম্পূর্ণটা লিখবো না হোমওয়ার্কের জন্য? তাই আপনি লিখতে চাইলে লিখতে পারেন, অথবা আপনি যদি পারেন যে আপনি পড়ার পর কি শিখলেন সেটা নিজের ভাষায় লিখবেন, তাতে আরো ভালো।
এবং যদি নিজের ভাষায় বা আপনি তো আমাদেরকে, হ্যাঁ বলুন। আমি বলি আপনি আমি আমাদেরকে শেষ করে homework দাঁড়ান। আপনি যদি নিজের মতো করে লিখেন, একটু কষ্ট করে পোস্টটাতে লিখে দিবেন যে ভাইয়া একটু অনুরোধ থাকলে অবশ্যই আমার পোস্টটা দেখবেন, মেনশন করে দিবেন, দিয়ে বলবেন কারণ আমি নিজের মতো করে লিখছি, হবে কিনা জাস্ট এটা একটু জানাবেন। অথবা আপনি পোস্ট করে আমাকে মেসেজে বলতে পারেন যে ভাইয়া আমি এটা একদম নিজের মতো করে লিখছি, একটু দেখে জানাবেন যে আমি কেমন মার্ক পেতে পারি, বা আমি পড়ে নিজের ভাষায় লিখেছি নিজের মতো করে। বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ ভাইয়া, কিন্তু ভাইয়া পিডিএফ থেকে তো পড়তে গেলে একটু প্রবলেমই হয় মোবাইলে। সেক্ষেত্রে খাতার মধ্যে আগে আপনার পিডিএফ আগে খাতায় তারপরে লিখবা, তারপর ওইখান থেকে বসে বসে রিভাইজ দিবা। হ্যাঁ হইলো। আপনি তারপরে আবার আগে নিজে লেখার চেষ্টা করবা। শুনেন, খাতায় লিখবেন, খাতায় লিখলে আপনার একটা নোট হয়ে থাকলো, একটা খাতা থাকবে যেটার মধ্যে আপনার সবগুলো লেখা থাকবে। তাতে হবে কি আপনার প্রিন্ট করতে হবে না, এবং হচ্ছে পরীক্ষার আগে আগে আপনি ওই খাতাটা রিভিশন দিলে হয়ে যাবে। আমার কথাটা বুঝেছেন? ওই খাতাটা তাহলে রিভিশন ভাইয়া দিলে হয়ে যাবে। পোস্টটা কোনটা করবো? পোস্ট করবেন নিজের আপনি নিজের মতো করে যেটা লিখবেন। আমার কথা হচ্ছে আপনি ক্লাসটা করে, ক্লাসটা পড়ে, আপনি নিজে পড়ে কি শিখলেন সেই ফলাফলটা আমি জানতে চাই। আচ্ছা এবং এতে করে অনেকে বলতে পারে এই জায়গায় ভুল করছেন, এই জায়গায় ভুল করছেন, আপনি লিখেই দিবেন হোমওয়ার্ক, ভুল ত্রুটি মার্জনীয় বলে দিতে পারেন যে ভুল হতেই পারে, স্বাভাবিক। কে কি বললো সেই সবে কান কখনো দিবেন না। আপনি একবেলা না খেয়ে থাকলে কেউ আপনাকে ভাত এনে খাওয়াবে না। আচ্ছা, লাস্ট প্রশ্নটা দেখেন। এখানে আমরা গতকালকে পড়েছিলাম এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল সনেট। এখানে পজিশন এন্ড অ্যাটিটিউডের কথা বলছে। এই দেখেন মাঝখান থেকে এনটা উদা হয়ে গেছে। তো এখানে পজিশন এন্ড অ্যাটিটিউডের কথা বলছে। তো আমরা যদি খেয়াল করি, দ্য পোয়েম ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল সনেট ইন হুইচ দ্য পোয়েট মেডিটেটস অন হিজ ওন লজ অফ সাইট। আমরা গতকাল এই লাইনটা পড়েছিলাম হুবহু, মনে করেন? জি ভাইয়া বুঝলাম। জি ভাইয়া। একেবারে হুবহু মনে আছে। পুরো সেন্টেন্সটা পড়েছিলাম যে এই কবিতাটা একটা হ্যাঁ, পড়েছি। আত্মজীবনীমূলক সনেট, যাতে কবিতার নিজের দৃষ্টিশক্তি হারানোর বিষয়ে বিলাপ করেছিলেন। এবং এই মূলত তিনি এখানে কি করেছিলেন, এক ধরনের মেডিটেশন করেছিলেন। ঠিক আছে? আচ্ছা দ্য পজিশন অফ দিস পোয়েট ইন দিস পোয়েম ইজ সাবজেক্টিভ। আচ্ছা, আপনাদের আগে বলি, এখানে কবি নিজের কথা বলেছে না? হ্যাঁ তাহলে এই কবিতাটা কি জি ভাইয়া, সাবজেক্টিভ? এই জন্য অটোবায়োগ্রাফিক্যাল। তাহলে এটা কি সাবজেক্টিভ? হ্যাঁ পজিশন আমাদের দুই ধরনের হয়। জি ভাইয়া। পজিশনটা হয় সাবজেক্টিভ হবে, অবজেক্টিভ। হ্যাঁ সাবজেক্টিভ বা হচ্ছে অবজেক্টিভ। তাহলে প্রথম দিনে দুইটা জিনিস ক্লিয়ার করে দিয়েছিলাম না আপনাদের? জি জি ভাইয়া। ভাইয়া তাহলে এখন আমি বুঝছি। বুঝে গেলাম যে সাবজেক্টিভ। এখন আপনাকে বলতে হবে কেন সাবজেক্টিভ, কেন আপনার কাছে সাবজেক্টিভ মনে হলো। অর্থাৎ বলতে হবে হুইচ মিন্স দ্য পোয়েট হিমসেলফ। হুইচ মিন্স এর মানে কি, এর অর্থ হচ্ছে দ্য পোয়েট হিমসেলফ, কবি এখানে নিজেকেই, ইজ দ্য স্পিকার, একজন স্পিকার বা একজন কি মাথায় আসে না অর্থগুলো, বক্তা হিসেবে ভুক্তভোগী এই কবিতায় প্রকাশ হিসেবে করেছেন। এখানে নিজে express বক্তা। করছে। হ্যাঁ, বক্তা হিসেবে বলেছেন। হি টেলস অ্যাবাউট, তিনি এখানে এই সম্পর্কে বলেছেন, কি সম্পর্কে তিনি বলেছেন, কি সম্পর্কে, হিজ ওন গ্রিপ, তার দুঃখ এবং আশাগুলো, তার ডিজায়ার, ইচ্ছাগুলো। এই কথাগুলো কি অজানা? কেন সাবজেক্টিভ, এটা না। প্রমাণ করতে গেলে আপনাকে এই কথাগুলো বলতে হবে যে কবি এখানে নিজের কথাই বলেছেন। দ্য পোয়েট টেলস হিমসেলফ, the poet himself is the speaker in this poem and he tells about his own grief, তার দুঃখ and তার আশা আকাঙ্ক্ষাগুলো, desire. His attitude, তার যে অ্যাটিটিউড, মনোভাবটা ছিল, is of complaint and consolation for his loss of sight. তার মনোভাবটা কি ছিল, সে দৃষ্টিশক্তি হারাইছে, দৃষ্টিশক্তি হারানোর কারণে কি তার মনোভাবটা কি থাকবে, আনন্দের থাকবে, হাসি খুশি থাকবে? না কষ্ট তো তার এখানে মনোভাবটা কি থাকবে, কষ্ট কনসোলেশন, সান্ত্বনা, নিজেকে সান্ত্বনা দেওয়া, এবং কমপ্লেন, কমপ্লেন মানে কি, অভিযোগ। অভিযোগ। কার প্রতি অভিযোগ দিছে, ঈশ্বরের কাছে অভিযোগ দিয়েছে। তার মনোভাবটা এটা, তার এখন মনোভাবটা এটা থাকবে। সাপোজ আপনার একটা পা ভেঙে গেল, তা আপনার কি কি থাকবে, একটা অভিযোগ থাকবে যে ওই রিক্সাওয়ালা বা হচ্ছে ওই সিএনজিওয়ালা আমাকে লাগাই দিছে বলে আজকে আমার ইয়া হয়েছে। তা আপনার মনোভাবটা কি থাকবে, রিক্সাওয়ালার উপর একটা রাগ থাকবে, এবং আপনি পরবর্তী দিন শেষে কি বলবেন, হ্যাঁ যা হওয়ার হয়েছে, কি আর করার, কষ্টটা মেনে নিতে হবে। এই যে কনসোলেশন, বিষয়গুলো বুঝতেছেন, মেইন বিষয়গুলো, বেসিক গুলো বুঝতে হবে। বেসিক বুঝলে আপনি লিখতে পারবেন, কি আসে আসুক। এখন ওই ভাই আগের কথাগুলোই আবার আসবে, এটুকু মেইন কথা। এরপর আবার ওইগুলো, দ্য পয়েট ওয়ান্ডার্স হোয়াই হি হ্যাজ লস্ট সাইট এন্ড হোয়াই হি হ্যাজ ওয়ার্ল্ড ইজ ডার্ক, হি ডাজ নট নো দ্য কজ অফ দ্য গ্রেট লস,
তার এটা একটা বড় লস হয়ে গেছে। হি সাফার্ড অনলি দ্য মিডল অফ হিজ লাইফ, তার জীবনের মাঝখানে সেই সমস্যাটা হয়েছে। হি ইজ আ রিলিজিয়াস ম্যান অ্যান্ড ডিপলি ডিভোটেড টু হিজ গড, তিনি ঈশ্বরের প্রতি ঈশ্বরের একজন ভক্ত আর কি, ঈশ্বরের শ্রদ্ধা করতেন সবসময়। হি ইজ অ্যাওয়্যার, তিনি সচেতন ছিল অফ হিজ পোয়েটিক ট্যালেন্ট, তার কাব্যিক প্রতিভা নিয়ে। অ্যান্ড ফার্মলি বিলিভস দ্যাট, তিনি কি করতো, ফার্মলি মানে কি বলছিলাম, দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করত, গড হ্যাজ গিভেন হিম দিস গিফট টু সার্ভ হিজ পারপাস, তার উদ্দেশ্যেই, হিজ পারপাস, তার উদ্দেশ্যেই মূলত হচ্ছে এই উপহারটা দিয়েছিল, তার কাজ তাকে সেবা করার উদ্দেশ্যেই। দ্য পোয়েট ইজ রেডি টু সার্ভ হিম থ্রু হিজ রাইটিংস ফর হিজ রিলিজিয়ন, সে তার ধর্ম নিয়ে লেখালেখি করে ঈশ্বরকে সেবা করত। বাট কিন্তু নাও অ্যাজ হি ইজ ফুললি ব্লাইন্ড, সে এখন পরিপূর্ণ অন্ধ। হিজ ট্যালেন্ট অফ রাইটিং, তার এই যে লেখার যে প্রতিভা, উইল রিমেন টোটালি আনইউজড, এটা এখন অকেজো হয়ে গেছে। দেন হি আস্কস গড, সে এখন ঈশ্বরকে প্রশ্ন করতেছে, ইফ হি, যদি সে এক্সপেক্টস এনি সার্ভ ফ্রম আ ব্লাইন্ড পারসন লাইক হিম, অর্থাৎ আমার মতো একজন অন্ধ মানুষের কাছ থেকে যদি ঈশ্বর হচ্ছে সেবা চায়, তাহলে কি হবে। এখানে দেখেন কি আছে আমাদের, কই গেল, এই যে ইফ হি, এখানে ইফ হিটা কিন্তু বড় হাতের, অর্থাৎ ঈশ্বরকে বুঝিয়েছেন। হি এক্সপেক্টস, অর্থাৎ ঈশ্বর যদি আশা করে এনি সার্ভিস, যে কোনো সেবা, ফ্রম আ ব্লাইন্ড পারসন, একজন অন্ধ মানুষের কাছ থেকে, লাইক হিম, অর্থাৎ আমার মতো মানুষের কাছ থেকে। লাইক এখানে সিমিলার ব্যবহার বলা যায়, আমার মতো। দেয়ার আফটার হিজ প্যাশন রিপ্লাই, সে ধৈর্যের সাথে উত্তর দিচ্ছে, সে নিজেই উত্তর দিচ্ছে, দ্যাট লিভিং উইথ প্যাশন ইজ দ্য বেস্ট সার্ভিস টু গড, অর্থাৎ ধৈর্য ধারণ করে থাকাটা ঈশ্বরের জন্য, ঈশ্বরকে একটা মানে সেবা করার একটা ভালো উপায়। গড ইজ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স, গড হচ্ছে আমাদের পুরো জগৎ বা পুরো পৃথিবীর কর্তা, লর্ড। অ্যান্ড হি ইজ দ্য কিং অফ অল কিংস ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের সকল রাজাদের রাজা সে। হিজ এম্পায়ার, তার রাজত্ব, ইজ স্প্রেড ওভার অল দ্য ল্যান্ড অ্যান্ড ওশান, ঠিক আছে। এতদিন হিজ স্টেট পড়েছি, এবার এম্পায়ার করলাম, নতুন একটা ওয়ার্ড, আপনি চাইলে স্টেট লিখতে পারেন। তার রাজ্যটা কি ছিল, ল্যান্ড এবং ওশান দিয়ে কি ছিল, পরিপূর্ণ ছিল। হি হ্যাজ ইনএমুরেবল অ্যাঞ্জেলস টু সার্ভ হিজ পারপাস, এবং তার উদ্দেশ্য সফল করার জন্য অনেকগুলো ফেরেশতা রয়েছে। সো হি ডাজ নট নিড এনি হিউম্যান সার্ভিস, তার কোনো মানুষের সেবা প্রয়োজন নেই। দ্য পোয়েট শুড নট বি অরিড অফ হিজ সার্ভিস টু হিজ ক্রিয়েটর, অর্থাৎ এই যে পোয়েট, আমাদের কোনো ধরনের চিন্তিত হওয়া উচিত নয়। শুড মানে কি, উচিত, উচিত নয়, তার এখানে চিন্তিত হওয়া উচিত নয়। কি নিয়ে, তার সার্ভিস নিয়ে, তার কাজ নিয়ে, কার প্রতি, ঈশ্বরের প্রতি। কারণ গড ইজ অলমাইটি, ঈশ্বর সর্বশক্তিমান, অ্যান্ড অলওয়েজ মার্সিফুল অ্যান্ড টু হিজ ক্রিয়েশন, অর্থাৎ তার সৃষ্টির প্রতি সে সবসময় কি, করুণাময়, মার্সিফুল। কি নতুন কিছু পাইছেন এখানে? বুঝি নাই আপু, আরেকবার বলেন। কিছু যখন একটা শব্দ আছে এনুমেরেবল, এটা দিয়ে কি অসংখ্য বুঝাইলাম? কোন লাইনে কই গেল, শেষের দিকে ছিল না, এই যে লাইনটা ছিল যে কি হ্যাজ এনুমেরেবল অ্যাঞ্জেলস টু সার্ভ হিজ পারপাস। এই যে এটা, হি হ্যাজ ইননিউমেরেবল, নিউমেরেবল মানে কি, অসংখ্য, নিউমেরেবল বলতে গণনা করা যায়। এম্পায়ার যে ছিল, আমি বলি ওই যে নিউমেরাল নাম্বার আছে না, অল ল্যান্ডস এন্ড ওশান। হ্যাঁ বুঝছি, এই যে এখানে নিউমেরাল নাম্বার আছে, এই নিউমেরাল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, আর ইননিউমেরাল বলতে কি, অসংখ্য, যেটা গণনা করা যাবে না, অর্থাৎ থাউজেন্ডস, আপনি চাইলে থাউজেন্ডস এঞ্জেল লিখতে পারেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না, তাহলে কি আজকে শেষ করব? অনেক সময় নিয়ে নিছি, এত সময় নেওয়া ঠিক না, গল্প। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আরেকটা কথা ছিল, অবশ্যই বলেন। ক্লাস থেকে আর ওই যে 8:30 পরে আর 15-20 মিনিট লেটে শুরু করা যায় না? ওদিকে নামাজের সময় পাওয়া যায় না, আবার এদিকে ক্লাস 10:30 অনেক পরে শেষ হয়, লেট হয়ে যায় বেশি, মানে বলতেছিলাম আর কি। আপনার নামাজ তো 8টার দিকে শুরু হয় না? 8টার দিকে 8:10 আজান দেয়, তো শেষ করতে করতে 8:30 আর কি পার হয়ে যায়, তাড়াহুড়া লেগে যায় তখন। যদি আর 10-15 মিনিট একটু আমাদের তো শুরু করতে করতে এমনিতে, আপনি খেয়াল করে দেখেন, যেমন আজকেও মূল ক্লাস শুরু হয়েছে কখন, 9টার দিকে, তো 5-10 জয়েন করার লাগে আগে জয়েন, যদি পরে মাঝখানে কিছু ইম্পর্টেন্ট বলে ফেলেন আর আমি মিস করে যাই,
এটা তো আগে থেকে সমস্যা নাই, শুরুর দিকে আসে না হলে একটু দেখে নেবেন, এটা করা যায়। তবে আমাদের 5-10 মিনিট এমনি লেট আমরা করি, কারণ সবার জন্য অপেক্ষা করি, সবাই জয়েন হোক। স্যার শেষের সময় মাইন্ড হয়, কিন্তু শুরুর সময়টা ঠিকই আছে। ভাইয়া 8:30টার দিকেই থাক। তবে চেষ্টা করা হবে 1 ঘন্টার মধ্যে ক্লাসগুলো শেষ করার, যাতে ধীরে ধীরে এটা হবে, যাতে আপনারা পড়াশোনাটা করতে পারেন। আসলে টপিক অনেকগুলো পড়ানো হয় তো, যেমন হচ্ছে আমরা মান্থলি বেসে এই ক্লাসটা 2 দিনে নেই, তো আপনাদের সেভাবে চলতে গেলে সময় পাবেন না, কুলাইতে পারবেন না, পরীক্ষা চলে আসবে, সিলেবাস শেষ হবে না। এজন্য পুরো কবিতাটা একদিনে পড়তে হয়। আর বিষয় হচ্ছে আমরা কবিতাটা পড়ার পর যখন রিডিং স্কিলটা পড়তেছি, আমাদের তো সবকিছু ক্লিয়ার থাকার কথা। দেখেন একগুলো কোথায় বারবার আসছে না, জি তো এটা নিয়ে তো ঝামেলা হওয়ার কথা না। তবে টাইমটা দেখি, চেষ্টা করা হবে। আমি নোটটা আপনাদের দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সিনথিয়া আপু যদি থাকেন, ক্লাসটা একটু আপডেট করে দিয়েন। আজকে হচ্ছে মেইন রিডিং স্কিল 2 নাম্বার ক্লাসে আপডেট করে দিয়েন। আমি নোটটাও এখনই দিয়ে দিচ্ছি, এই যে নোট দিয়ে দিয়েছি। আচ্ছা ভাইয়া। সবাই হোমওয়ার্ক করবেন, আপনাদের ভালোর জন্য বলতেছি। এখানে আমার কোনো ভালোর দিক দেখাশোনার কিছুই নাই, আপনাদের ভালোটাই চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে গ্রুপে কি কোনো এক্সাম নেওয়ার কোনো ফ্যাসিলিটিস আছে? হ্যাঁ, এক্সাম হবে, ক্লাস করলাম। এক্সাম হবে। আপনাদের এখন একটা দুইটা টপিক পড়াই তো এক্সামটা নেওয়া যায় না। যেমন হচ্ছে সনেট 18 রিডিং স্কিল পড়লাম, তারপর হচ্ছে এই যে অনেস্ট ব্লাইন্ডনেস পড়লাম, আর দুইটা পড়ি, পড়ে হচ্ছে তখন মনে করেন প্রত্যেকটা থেকে 2টা করে প্রশ্ন লিখতে বলবো। তারপর হচ্ছে আমরা পোয়েট্রিতে কি কি পড়ছি, শুধু সনেট 18 পড়ছি আর অনেস্ট ব্লাইন্ডনেস। এখন আপনারা কিন্তু এগুলোর ব্রিফগুলো ক্লিয়ার করবেন, আমি কিন্তু পড়াই দিছি, ক্লাসের মধ্যেই আলোচনা হয়ে গেছে। আপনাদের এখন নিজে থেকে পড়ে নিতে হবে ব্রিফগুলো, কারণ পরীক্ষা নিলে ব্রিফ, শর্ট, ব্রড সবই থাকবে, বুঝেছেন? তাহলে শেষ করি, ভালো থাকবেন সবাই। নোটটাও দিয়ে দিয়েছি, নোটটাও দিয়ে দিয়েছি, দেখেন আমি এগুলো পিন করে রাখবো, যদি কারো গ্রুপে খুঁজে পেতেও সমস্যা হয় আপনি পিন মেসেজ চেক করলেও পেয়ে যাবেন। আগামীকাল আমরা কি পড়বো? আগামীকালকে গুড মরো পড়বো, গুড মরো কবিতা। আগামীকাল পোয়েট্রি ক্লাস, গুড মরো 8:30টায়। ওকে স্যার। তাহলে ঠিক আছে, শেষ করি আজকে। টাটা, বাই বাই। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।